আসসালামু আলাইকুম গাইস, রাফি গল্প সিজন 2 ফুল পার্ট নিয়ে এসেছি, তো সবাই ভিডিওটা দেখেন। পরের দিন অফিসে ঢুকতেই হঠাৎ একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো, আর সে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। কি আপনি চোখে দেখেন না? মেয়ে মানুষ দেখলেই খালি গায়ের উপর পড়তে ইচ্ছা করে, তাই না? আমি বললাম আমায় মাফ করবেন, আমি দেখতে পারিনি। অভদ্র লোক, কিছু ভদ্রতা বলতে কিছুই জানে না। তারপর আমি সেখান থেকে গিয়ে বসের রুমে যাই। রুমে গিয়ে, স্যার আমি আসতে পারি? বস বলল আসুন। তারপর আমি সেখানে গিয়ে বসি, আর বস আমাকে বলে উঠে, তা আপনার তো আজ অফিসে প্রথম দিন, তা আপনার কাজগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আমি বললাম জি স্যার, আমি চেষ্টা করব। বস বলল ভালো, আপনাকে কাজে সাহায্য করবে আমাদের এখানকার একজন কর্মকর্তা। আমি বললাম জি স্যার। তারপর বস একজনকে রুমে ডাকে, আর দেখি সেখানে সেই মেয়েটি এসেছে। মেয়েটি এসে বলে, স্যার আমাকে কি ডেকেছেন? বস বললেন ইনি হলেন রাফি, আমাদের অফিসে নতুন জয়েন করেছে, আপনি তাকে ওনার কাজগুলো বুঝিয়ে দিবেন। তারপর মেয়েটি কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে, যেন এখনো আমার উপর তার রাগ কমেনি। তারপর বস আমাকে আবার বলে উঠে, ইনি হলেন আমাদের এখানকার সিনিয়র অফিসার রিদি, ইনি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিবে আর আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করবে। আমি বললাম আচ্ছা স্যার। আর বস বলল, আর আপনি কিন্তু নতুন জয়েন করেই একটা বড় প্রজেক্ট হাতে পেয়েছেন, এটা যদি আপনি সফল করতে পারেন তবে আপনার জন্য কিন্তু অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি বললাম স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বস বললেন খুবই ভালো রিদি, আপনি এখন সব কাজগুলো তাকে বুঝিয়ে দেন। রিদি বলল, কিন্তু স্যার এনার আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে কি যে এত বড় প্রজেক্ট তাকে দিলেন? বস বলল সমস্যা কি, এখন থেকে শুরু করুক। রিদি বলল তবুও স্যার অনেক বড় প্রজেক্ট, 20 কোটি টাকার প্রজেক্ট। বস বলল না, আমার মনে হয় ইনি পারবেন, আর আপনি তো তার কাজগুলো সাহায্য করবেনই। রিদি বলল আচ্ছা আপনি যা বলবেন। বস বলল তবে আপনারা যান আর কাজ করতে থাকুন। পরে বসের রুম থেকে বের হয়ে রিদি আমাকে বলে উঠে, আমার সাথে আসুন, আমি আপনার কাজগুলো বুঝিয়ে দেই। আমি বললাম চলুন। রিদি বলল, আর হ্যাঁ আমার সাথে কিন্তু বেশি কথা বলবেন না, বুঝলেন? আমি বললাম জি বলবো না ম্যাডাম। রিদি বলল মনে থাকে যেন, আমার সাথে আসুন। তারপর আমি রিদির পিছনে পিছনে যাচ্ছি, তখনই রিদি সিঁড়ি দিয়ে উঠতে পা পিছলে যেই না পড়ে যাবে তখনই আমি তাকে ধরে ফেলি। সে তখন আমার কোলে, আর আমি তার কোমরে হাত দিয়ে আসি। তারপর সে আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। মুহূর্তের মধ্যেই যেন তার গাল দুটো লাল লাল টমাটোর মতো হয়ে গেল লজ্জায়। তারপর আমাকে না দেখার বান করে বলল, দাঁড়িয়ে কি দেখছেন, আমার সাথে আসুন। বলেই সে সেখান থেকে চলে গেল, আর আমিও কিছু না বলে তার পিছনে যেতে লাগলাম। আমি সেখানে গেলে সে আমার হাতে অনেকগুলো ফাইল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফাইলগুলোর সব কাজ করুন। তারপর সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। তারপর আমি নিজের মতো করে কাজ করছি, দেখতে দেখতে 3 ঘন্টা চলে গেল। তারপর বস এসে বলল, আপনার কাজ কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বললাম না স্যার। তারপর আমার কাজগুলো দেখে বস আমাকে বলল, বাহ আপনি তো প্রথম দিন এসেই সব কাজ বুঝে গিয়েছেন। আমি বললাম জি স্যার। বস বলল, তা রিদিকে দেখতে পারছি না, তা সে কোথায়? আমি বললাম স্যার আমি জানি না। তারপর বস সেখান থেকে চলে যায়, আর আমি আবার কাজ শুরু করলাম। পরে একজন এসে বলল, আপনি কি এখানে নতুন নাকি? আমি বললাম আমি নতুন, আজই জয়েন করলাম। তা আপনাকে মনে হয় রিদি ম্যাডামের সাথে দেখলাম। আমি বললাম একটা প্রজেক্টের কাজ আমাকে দেওয়া হয়েছে, তার জন্যই আমাকে কাজগুলো বুঝিয়ে দেন। তা ভাই আপনি তো নতুন, রিদি ম্যাডাম কিন্তু অনেক রাগী। আমি বললাম রাগী হলে আর কি করার, তা দুপুরের খাবার খেতে যাবেন না? আমি বললাম এই কাজ করেই যাব। তারপর আমি আবার কাজ করতে শুরু করলাম। তখনই রিদি সেখানে আসলো, আর আমাকে বলল, আপনাকে যে ফাইলগুলো দিয়েছিলাম সেইগুলো কাজ করছেন? আমি বললাম করছি। রিদি বলল, তা আপনি এখন কি করবেন, দুপুরের খাবার খেতে যাবেন না? আমি বললাম না, পরে যাব। রিদি বলল, আপনি আমার সাথে আসুন। আমি বললাম কোথায়? রিদি বলল, আমি আসতে বলছি না? আমি বললাম যাচ্ছি, কিন্তু কোথায় যাব? রিদি বলল, এখন আপনি আমার সাথে খেতে যাবেন। আমি বললাম কিন্তু। রিদি বলল, আমি কোনো কথা শুনতে চাই না। তারপর আমি রিদির সাথে গেলাম, সে আমাকে অনেক বড় একটা হোস্টেলে নিয়ে গেল। সেখানে গিয়ে আমাকে বলল, রিদি বলল, বলুন কি খাবেন? আমি বললাম আমার এখন খেতে ইচ্ছা করছে না। রিদি বলল কেন? আমি বললাম এমনিই। রিদি বলল, তা বললে তো হবে না, আমি তাহলে তো খাবার অর্ডার দিয়েছি। তারপর রিদি খাবার অর্ডার দিয়ে বলল, তা আপনার বাড়ি কোথায়? আমি বললাম জি আমার বাসা রংপুর। রিদি বলল, ও তা আপনি এখানে একা থাকেন? আমি বললাম তখনই ঠিক সেখানে দেখতে পাই যে আমাদের দিকে একটা মেয়ে আসছে, আর সে বলে ওঠে, আরে রিদি তুই এখানে? তারপর রিদি তাকিয়ে বলে ওঠে, লিজা তুই এখানে? লিজা বলল, এই তো 1 মাস আগে এসেছি, তা তুই কেমন আছিস?
রিদি বলল, আমি অনেক ভালো আছি, আর তুই কেমন আছিস? লিজা বলল, আমি অনেক ভালো আছি। রিদি বলল, শফিক আঙ্কেল কেমন আছে? লিজা বলল, হ্যাঁ, বাবা মা দুজনে অনেক ভালো আছে। সবার মনে আছে তো এই গল্পের প্রথম সিজনের শফিক চাচার কথা? শফিক চাচার কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা তার মেয়ে লিজা। আর আমি এটাও জানতাম না যে রিদি আর লিজা দুজনেই ভালো বান্ধবী। তখন লিজা আবার বলে ওঠে, তা তোর সাথে উনি কে? রিদি বলল, উনি হলেন রাফি, আমাদের অফিসে কাজ করবেন। লিজা বলল, ও, তা এনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছি। রিদি বলল, ও হতেও পারে, কারণ এনার বাড়ি তোর বাড়ির সাথেই, রংপুর। লিজা বলল, ও মা, তাই নাকি? রিদি বলল, তা এখানে কেন? রিদি বলল, কেন, শাশুড়ির বাড়িতে ঘুরতে আসলাম। রিদি বলল, শাশুড়ির বাড়ি বানি কবে বিয়ে করলি? লিজা বলল, বিয়ে করা তো 1 বছর হয়ে গেল। রিদি বলল, তা বিয়ে করলে আমাকে দাওয়াত দিলি না? লিজা বলল, কি করে দিব বল, তোর নাম্বারটা তো বন্ধ। রিদি বলল, তা ঠিক আছে, এখন নতুন নাম্বার নিছি, তা জামাই কোথায়? লিজা বলল, আর বলিস না, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই ও আবার তা কিনতে গেল, আর আমি তোকে এখানে দেখে আসলাম। রিদি বলল, তাই নাকি, তা তোর জামাই যদি তোকে হারিয়ে ফেলে? লিজা বলল, না, হারাবে না, আবার খুঁজে ফেলবে, ওর থেকে আর রেহাই নাই। রিদি বলে, তাই বুঝি, তা তোর জামাই এখন কি করে? লিজা বলল, ও আমেরিকায় চাকরি করে একটা কোম্পানিতে। রিদি বলল, তা তুই কি ওর সাথে থাকিস নাকি আমেরিকায়? লিজা বলল, ও আমায় ছাড়া থাকতে পারে না। রিদি বলল, তাহলে তো দেখছি জামাইয়ের সাথে ভালোই বিদেশ ঘুরছিস। লিজা বলল, তাই তুই বিয়ে করিসনি এখনো? রিদি বলল, না রে, তবে বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। লিজা বলল, কেন, তুই না কলেজে থাকতে একটা ছেলেকে ভালোবাসতি? রিদি বলল, আরে ওর কথা বলিস না, ও হচ্ছে একটা চিটার, অন্য মেয়েকে বিয়ে করছে। লিজা বলল, আমি জানতাম এই ছেলেটা বেশি ভালো না। রিদি বলল, তা তোর জামাই দেখি তোকে অনেক ভালোবাসে? লিজা বলল, অনেক ভালোবাসে, বাবার বন্ধুর ছেলে। আমি তাদের কথা নীরবে শুধু শুনে যাচ্ছি, তখন আমি রিদিকে বলে উঠলাম। রিদি বলল, তা ভালো কথা, শফিক আঙ্কেল না একটা ছেলেকে অনেক পছন্দ করতো, তোর সাথে নাকি বিয়ে দিতে চেয়েছিল, পরে নাকি ওই ছেলেটা জেলে গেল। লিজা বলল, ও, ওটা তো অনেক বছর আগের কথা, তা না হলো 7-8 বছর আগের কথা। আমি তাদের এই কথা শুনে হঠাৎ করে চমকে গেলাম। তারপর রিদি বলল, ছেলেটা কিন্তু দেখতে অনেক ভালো ছিল, আঙ্কেল তোর সাথে ওর বিয়ে দিতে না চাইলে আমি কিন্তু ওকে বিয়ে করতাম। লিজা বলল, তুইও না যে কি বলিস, ও তো পরে জেলে গেল, আর বাবা বলছে তার সাথে আমার বিয়ে দিবে না, আর ও তো তার মামাতো বোনকে দর্শন করার চেষ্টার জন্যই জেলে গিয়েছে। রিদি বলল, তাহলে তো তোর সাথে বিয়ে হয়নি, ভালোই হয়েছে। লিজা বলল, আরে বিয়ে কি করে হবে, সে তো জেলে গিয়েছে। রিদি বলল, তা ওর নামটা যেন কি ছিল, ভুলে গিয়েছি রে। তারপর লিজা যেই না আমার নামটা বলতে যাবে, তখনই সেখানে একটা ছেলে চলে আসে। জান, তুমি কোথায় ছিলে এত সময়, তোমাকে অনেক জায়গায় খুঁজলাম। লিজা বলল, আরে এতগুলো খাবো না তো, না হলে তো আমার ঠান্ডা লেগে যাবে। তাই তো, আচ্ছা তুমি তবে অল্প করে খাও। রিদি বলল, কিরে, এটাই তোর জামাই বুঝি, দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম আছে, তোর সাথে সেই মানিয়েছে, ক্রাশ খেয়েছি কিন্তু। লিজা বলে, তুই নাকি কি যে বলিস? দিদি বলো, তা তোর জামাইয়ের নামটা কি জানতে পারি? মাই নেম ইজ আসিফ। দিদি বলল, বাহ, খুব সুন্দর নাম তো। আমার আর তাদের কথা শুনতে ভালো লাগছিল না, এগুলো শুনে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল। তাই আমি তখন বলে উঠি, ম্যাডাম আমি তবে যাই, আমার অফিস যেতে হবে। রিদি বলল, আরে দাঁড়ান না, খাবার অর্ডার দিয়েছি, আসুক, আর কতদিন পর আমার বান্ধবীর সাথে দেখা, একটু কথা বলে যাই। আমি বললাম, না ম্যাম, স্যার মানে বস আমাকে অনেক কাজ দিয়েছে, আমার যেতে হবে। রিদি বলল, সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করব এখন। লিজা বলল, কিরে রিদি, তোর অফিসের লোকের দেখে অনেক তাড়া? রিদি বলল, না, আজ প্রথম দিন অফিসে জয়েন করলো তো, তাই একটু তাড়া। তখনই আসিফ বলে উঠে, আসিফ বলে, আচ্ছা আপনার যদি বেশি তাড়া থাকে তবে আপনি যেতে পারেন। আমি বললাম, তবে আমি গেলাম। রিদি বলল, সে কি, আপনি তো কিছুই খেলেন না। আমি বললাম, সমস্যা নেই। তারপর এই কথা বলে আমি চলে আসলাম সেখান থেকে। তারপর ভাবছি, রিদি যদি আমার সম্পর্কে সবকিছু জেনে যায়, লিজা তা বলে দিতে পারে, যদিও তারা আমাকে চিনতে পারেনি। লিজা আমার চেয়ে মাত্র 3 বছরের ছোট। আমরা সেই সুবাদে আমরা ছোটবেলায় একটু খেলাধুলা করতাম, আর শফিক চাচাও তো আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু শফিক চাচা যে লিজার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল তা তো জানতাম না। তাহলে কি আমি শুধু শফিক চাচার কাছে আদরেরই ছিলাম না, বরং তার মেয়ের জামাই করতে চেয়েছিল? আর সেই শফিক চাচা আমাকে কত খারাপ ভাবেই না চিনে। এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম। তারপর অফিসে ঢুকেই একজন আমাকে বলে উঠে, কি ভাই, আপনি জিনিসটা কি বলুন তো? আমি বললাম, কেন, আমি আবার কি
কি করলাম? কি করেন নাই বলুন? যে রিদি ম্যাডামের সাথে আমরা কথা বলতেও ভয় পাই, আর সে আপনাকে নিজে ডেকে খাওয়াতে নিয়ে গেল। আমি বললাম কেন, এতে কি হয়েছে? কি হয়নি বলুন? ম্যাডাম হচ্ছে এই অফিসের সবার ক্রাশ, শুধু কি আমাদেরই? এই অফিসের বসের ছেলে পর্যন্ত তার পিছনে ঘোরে। আমি বললাম ভাই, আমি এসব কিছু বুঝি না, আমি এখানে কাজ করতে এসেছি, আর আমার কারো পিছনে ঘোরার দরকার নেই। তাহলে তো আপনার তো আরো ভালো, ম্যাডাম আপনার উপর তাহলে ক্রাশ খাইছে। আমি বললাম ভাই আপনি যান তো এখান থেকে প্লিজ, আমার কিছু ভালো লাগছে না। তারপর সে চলে গেল, আর আমি ভাবছি অন্য কথা, আমার বাবা মা কেমন আছে, আমার আজ যেন কিছুই ভালো লাগছে না। তারপর অফিসের কাজ করছি, রিদি এখন আসেনি। হঠাৎ করে আমার চোখ পড়ে ক্যালেন্ডারের উপর, এ কি, আজ তো 27 অক্টোবর, আজ তো আমার জন্মদিন। তাহলে কি থেকে আমার 9তম জন্মদিনের আগে কি আমি জেলেই কাটিয়েছি? হায়রে আমার জীবন, দেখতে দেখতে 8 বছর গেল, কত কিছুই না জীবন থেকে হারিয়ে ফেলছি, আর কখনো এই সময় ফিরে পাবো না। তারপর রিদি আসলো অফিসে, আর এসে আমাকে রাগী গলায় বলল, আপনি আমার মুখের উপর কোন সাহসে কথা বলেন? চলে আসলেন। আমি বললাম আসলে ম্যাডাম, রিদি চুপ, একবারে চুপ। আমি আপনাকে আমার সাথে করে নিয়ে গেছি বলে কি আপনার এত দাম বেড়ে গেছে? আমি বললাম না ম্যাডাম, সেখানে ভালো লাগছিল না। রিদি বলল সেটা তো আমাকে বলে সেখান থেকে চলে আসতে পারতেন। আমি বললাম সরি ম্যাডাম, আর হবে না। রিদি বলল কিছু কি খেয়েছেন? কিছু খাইনি, তবু বললাম জি খেয়েছি। রিদি বলল আচ্ছা তাহলে কাজ করেন, আর কোনো সমস্যা হলে বললেন। তারপর আমিও কাজ করছি, যদি অনেক কাজ কঠিন, করতে পারছি না, তবু আমার পারতেই হবে। তারপর কাজ শেষ করতে করতে এক সময় দেখি রাত 9টা বেজে গেছে। তারপর আমি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে অফিস থেকে যেই না বের হব, তখন রিদি আমাকে বলে উঠে, আপনি এখনো অফিস থেকে যাননি? আমি বললাম না ম্যাম, আসলে সব কাজ করতে করতে একটু বেশি সময় লেগে গেছে। রিদি বলল তা ভালো, এখন তো দেখি অফিসে কেউ নেই, সবাই চলে গেছে। জি ম্যাম, আপনি তো জাননি। রিদি বলল আমার একটু কাজ ছিল, তা আপনি কি এখন বাড়িতে যাবেন? আমি বললাম রিদি বলল তা বাড়িতে গিয়ে কি করবেন? আমি বললাম কি আর করব, ঘুমাবো। রিদি বলল আচ্ছা চলুন, আমি আপনাকে গাড়ি দিয়ে এগিয়ে দেই। আমি বললাম আপনি কেন আমাকে এগিয়ে দিবেন? রিদি বলল কেন, আমার সাথে যেতে আপনার কি কোনো সমস্যা? আমি বললাম তা না, আমি একাই যেতে চাচ্ছি। রিদি বলল আমি না হয় আজকে আপনাকে এগিয়ে দিলাম। তারপর আমি আর কিছু না বলে তার সাথে গাড়িতে গিয়ে বসলাম। তারপর সে গাড়ি চালাচ্ছে, তখন সে আমাকে বলে উঠলো, আপনার বাড়িতে কে কে আছে? আমি বললাম কেউ নেই, আমি একা। রিদি বলল তাহলে আপনার এত তাড়া কেন বাড়িতে যাওয়ার? আমি বললাম আমার আসলে বাড়িতে তাড়াতাড়ি যেতে হয়। রিদি বলল আজ না হয় আমার সাথে এক জায়গায় চলেন। আমি বললাম কোথায় যাব? রিদি বলল এমন কেন করছেন, দেখলেই বুঝতে পারবেন। আমি বললাম না ম্যাম, আমাকে তাহলে এখানে নামিয়ে দেন, আমি এখন কোথাও যেতে পারবো না। রিদি বলল আগে চলেন না। তারপর আমি আর কিছু না বলে তার সাথে যেতে থাকি। জানি না সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। 10 মিনিট পর রিদি গাড়ি থামায় আর আমাকে নামতে বলে, কিন্তু রিদি আমায় এমন জায়গায় নামায় যে তা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল। রিদি আমাকে একটা নাইট ক্লাবের সামনে নিয়ে আসলো, যেখানে কিনা ছেলে মেয়েরা অনেক খারাপ পোশাক পরে মদ খেয়ে মাতাল হয়ে নাচ গান করছে, আরো কত রকমের খারাপ কাজ নাই করছে। না বললেই ভালো। আমি তা দেখে অবাক হয়ে বললাম ম্যাম, আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? রিদি বলল কেন, দেখতে পারছেন না কোথায়? আমি বললাম ম্যাম, এসব খারাপ জায়গায় আমি এসবে যাই না, আমি ফেরত গেলাম। রিদি বলল প্লিজ একটু থাকুন না, আমার অনেক বান্ধবীরা এখানে এসেছে তাদের বয়ফ্রেন্ডের সাথে, তাদের সাথে একটু মজা করে চলে যাবে, আপনি থাকিয়েন সাথে। আমি যেই না ফেরত যাব ঠিক তখনই রিদি আমার হাতটা ধরলো আর আমাকে বলে উঠে, এমন কেন করছো? আরে বেশি সময় থাকবো না, প্লিজ আসো। আমি বললাম এ কি, আপনি আমার হাত ধরছেন কেন, আর আপনি আমাকে তুমি করেই বা বলছেন কেন? রিদি বলল কেন, বললে সমস্যা কি? তুমি না হলে বলো আমাকে তুমি করে। আমি বললাম ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি, এসব কি বলছেন? রিদি বলল আমি পাগল হইনি, তুমি এখন আমার সাথে ভিতরে আসো। তখনই একটা মেয়ে সেখানে চলে আসে আর বলে, কিরে রিদি, তুই এতদিন পর এখানে তো আর আসিসই না। রিদি বলল অনেক কাজের চাপে থাকি তাই আসি না। তা ওটা তোর পাশে কে? রিদি যা বলে তা শুনে আমি পুরো অবাক হয়ে যাই। সে বলে কেন, এটা আমার বয়ফ্রেন্ড। বাহ, অনেক সুন্দর দেখতে তো, তো তাড়াতাড়ি ভিতরে আয়, সবাই তো সেখানে আছে। তারপর মেয়েটি সেখান থেকে চলে গেল। তখনই আমি তাকে বলে উঠি, রিদি ম্যাম, আপনি কেন এই মেয়েটাকে বললেন আমি আপনার বয়ফ্রেন্ড? রিদি ম্যাডাম বলল কেন, বললে কি হয়? আমি বললাম অনেক কিছু হয়, আর আপনি যে এখানে এসে এরকম খারাপ কাজ করছেন তা কি ভালো হচ্ছে? রিদি ম্যাডাম বলল তোমাকে এত ভালো মন্দ বুঝতে আসতে হবে না, এখন তুমি আমার সাথে আসো। আমি বললাম আমি আপনার সাথে যাব না। কি, তুমি যাবে না আমার সাথে ভিতরে? আমি বললাম কখনোই না, আমি এরকম পাপের দুনিয়াতে যেতে চাই না। রিদি বলল তুমি যদি এখন আমার সাথে না যাও তবে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব। কথা শুনে আমি সাথে সাথে থমকে গেলাম আর বললাম
প্লিজ এমনটা করবেন না, আমার চাকরিটা খুবই দরকার। রিদি বলল তবে আমার সাথে ভিতরে চলো। আমি বললাম যেতে পারি, তবে একটা শর্তে। রিদি বলল কি শর্ত তোমার? আমি বললাম আমি আপনার সাথে ভিতরে গেলে আমি একপাশে দাঁড়িয়ে থাকবো, আর আপনি আমাকে সবার সামনে কিছু বলবেন না। রিদি বলল আচ্ছা বুঝলাম, চলো তো আগে। তারপর রিদি আর রাফি নাইট ক্লাবের ভিতরে গেল। সেখানে সবাই অশ্লীল পোশাক পরে মদ খাচ্ছে, আরো ছেলে মেয়েরা যে কি কি করছে এসব দেখে রাফি যেন মুহূর্তের মধ্যেই আরো চিন্তায় পড়ে গেল। আসলে এই গল্পটা এই পর্যায়ে তুলে ধরতে অনেক আসলে আপনারা কেউ খারাপ চোখে দেখবেন না, এটা শুধুমাত্র গল্প, তাই কিছু মনে করবেন না। যাক, গল্প শুরু করা যাক। তারপর রিদিও তার বান্ধবীদের সাথে মদ খাচ্ছে আর নাচানাচি করছে। তারপর রিদির আরেক বান্ধবী বলে ওঠে, কিরে রিদি, তোর বয়ফ্রেন্ড তো দেখি শুধু দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করছে না। তখনই রিদি আমার কাছে এসে বলে, এ কি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসো না আমাদের সাথে। আমি বললাম ম্যাডাম, আমার কিন্তু আপনার সাথে এরকম কথা ছিল না, আপনি আমার শর্ত মানছেন না। রিদি বলল, আরে রাখ তোর শর্ত, আগে মজা নেই, এই নে আগে মদ খা। মাতাল অবস্থায় এগুলা বলছে। আমি বললাম না, আমি এসব খাই না, আমি এখান থেকে চলে যাব। রিদি বলল, কি বললি তুই? চলে যাবি? তুই কোথাও চলে যেতে পারবি না। বলে রিদি আরেক ঢোক মদ খেয়ে তা সেরে ফেলে দিল। রিদির বান্ধবীরা রিদিকে বলল, তুই কাকে নিয়ে আসলি? আমাদের বয়ফ্রেন্ডকে দেখ। এদের কথা শুনে তখনই রিদি এমন কাজ করলো যা আমি কল্পনাও করতে পারিনি। রিদি আমার মুখে কিস করতে থাকলো, তুই আমার সাথে আয়, আজ সারা রাত আমরা একসাথে থাকবো, তুই বুঝিস না কেন? আমি তোকে ভালোবাসি। যখন তুই আমাকে পড়ে যাওয়ার সময় ধরলি তখনই তো আমি পাগল হয়ে গিয়েছি। আয় না, তোকে একটু আদর করি মাতাল হয়ে। তো গাইস, আমি আমার পক্ষ থেকে সরি, বাট আমার কিছু করার নাই, এটা ভিডিও কইতে হইব। তো আপনারা জাস্ট এটা গল্পর মতোই নিয়েন, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। তখনই আমি ঠাস ঠাস করে রিদিকে দুইটা থাপ্পড় মারি। নিজেকে কি ভেবেছেন আমি আপনার কেনা গোলাম? যা বলবেন আর আমি তাই করব। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সাথে সাথে সবাই নিস্তব্ধ হয়ে গেল, আর সব নাচ গানও বন্ধ হয়ে গেল। আর রিদি তার গালে হাত বুলাতে বুলাতে বলল, আমার কি হয়েছে, আমি কোথায়? সবাই আমার চর দেওয়ার পর এসব কথা শুনে চুপ করে আছে। তখনই আমি কাঁদতে কাঁদতে বললাম, ম্যাডাম কিছু হয়নি, আপনি এখন বাড়ি চলুন। তারপর রিদিও আর কিছু না বুঝে তার গাড়িতে করে তার বাড়ি চলে গেল। আর আমি মাঝ রাস্তায় নেমে যাই তার গাড়ি থেকে, আর নিজে নিজে বলতে থাকে, তার সাথে কেন এমন হয় যে কিনা এত সমস্যার মধ্যে থাকে। তারপর আমি চোখ মুছতে মুছতে আমার বাড়ি চলে আসি। আর ঘরে কিছুই নেই, শুধু একটি গামছা, বিছানা, মেঝেতে বিছানায় আর দেওয়ালে লাগানো দড়ি, সেখানে ঝুলছে দুইটি শার্ট আর প্যান্ট। তারপর তখনই সাথে সাথে ঘুমিয়ে পড়ি। আর অন্যদিকে রিদিও তার বাড়িতে পৌঁছে গেল, সেও সোজা তার রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন আমি অফিসে গিয়ে আমার কাজে মনোযোগ দেই, আর আমি আমার কাজ করতে শুরু করলাম। আর গতকাল রাতে সবকিছু ভুলে যেতে চেষ্টা করলাম। আর রিদি 10টার দিকে অফিসে আসে, আর আমাকে শুধু ফাইল দিয়ে কোনো কিছু না বলেই চলে যায়। এদিকে আমিও তাকে যতটা পারি সেদিনের থেকে এড়িয়ে চলি। কেন জানি না রিদিকে অনেক ভালো লাগা শুরু করছে। কেমনে যেন সে আমার দিকে তাকিয়ে থাকে, আর আমিও যেন তাকে না দেখলে ভালো লাগে না। কিন্তু আমি যে তাকে আমার মনের কথা বলতে পারবো না। তাহলে কি রিদি আমাকে সেদিন মাতাল অবস্থায় মনের কথাটাই বলছিল? কিন্তু ভালোবাসা কি তা আমার জানার ইচ্ছা আজও শুধু ঋতুর কাছ থেকেই। আর এদিকে সেই বড় প্রজেক্টর দিনও অনেকটা শেষ। তারপর সেই বড় প্রজেক্টর কাজ করতে আমি সফল হই। বস আমাকে বলে, আমি জানতাম আপনি এই বড় প্রজেক্টর সব কাজ সফলভাবে করতে পারবেন। আপনাকে ধন্যবাদ স্যার। বস বলল, খুবই ভালো, এভাবেই কাজ করতে থাকুন। আমি বললাম ধন্যবাদ, আর রিদি ম্যাডামকেও ধন্যবাদ আমাকে মাঝে মাঝে সাহায্য করার জন্য। তারপর আমি সেদিন অফিস থেকে যাওয়ার সময় রিদি ম্যাডাম হঠাৎ করে আমাকে বলে, আপনি কি আমার উপর এখনো রাগ করে আছেন? আমি বললাম, না কেন, আমি আপনার উপর কোনো ধরনের রাগ করি নাই। রিদি বলল, আমি জানি সেদিন রাতে ঘটে যাওয়ার সব ঘটনাই আমার বান্ধবী বলছে, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আপনিও মন না, আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ, আমায় মাফ করে দিন, আমি আর এসব খারাপ কাজে নেই। আমি বললাম, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটাই অনেক বড় কথা, আমি আপনাকে মাফ করে দিছি। রিদি বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি বললাম, জি বলুন। রিদি বলছে, আসলে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে, আর 5 দিন পর আমার বিয়ে। যার সাথে নিয়ে যাচ্ছে সে বিদেশ থাকে, তার সাথে আমার বিয়ের পর বিদেশ যেতে হবে। হয়তো আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না, তাই বলছিলাম আপনি যদি আমার বিয়েতে আসতেন। পরে আমি বললাম, আমি অবশ্যই আপনার বিয়েতে আসবো। রিদি বলল, সত্যি বলছেন তো? আমি বললাম, অবশ্যই আসবো। তারপর 5 দিন পর রিদির বিয়ে হয়ে গেল। তবে আমি কি তাকে সত্যি ভালোবাসছিলাম নাকি জানি না, তবে আজও ঋতুকে ভীষণ ভালোবাসি আমি। হয়তো তাই আমার রিদির জন্য মনে কোনো জায়গা রাখতে পারিনি। রিদির বিয়েতে লিজা, শফিক চাচার মেয়ে,
এসেছিল। তবে প্রতিবারই আমি নিজেকে তার থেকে লুকিয়ে রাখছিলাম, যদি কখনো সে চিনে যায় তাই বলে। তারপর রিদির বিয়ে শেষ হয়ে গেল, আমি আবার বাসার দিকে হাঁটা শুরু করলাম। পুরো রাস্তায় কেউ নেই, আজ যেন ভালোই লাগছিল অনেকটা। তখনই হঠাৎ আমার চোখে একটা ব্যাগ পড়লো, পাশে তেমন কোনো লোকজনও নেই আর ব্যাগটি পড়ে থাকে রাস্তায়। তারপর আমি সেই ব্যাগের কাছে যাই আর দেখতে পাই যে একটা অফিসিয়াল ব্যাগ, আর ব্যাগটা অনেক বড়। আর আমি যখন ব্যাগটা খুলি তখন পুরো অবাক হয়ে যাই। আমি দেখতে পাই সেই ব্যাগে কিছু কাগজ আছে আর অনেক টাকা। এত টাকার বান্ডিল দেখে আমি অবাক হয়ে যাই। সেখানে না হলেও 1 কোটি টাকার উপর টাকা হবে। তারপর আমি সেই টাকার ব্যাগ নিয়ে খুব সাবধানে বাসায় আসি আর দরজা বন্ধ করে আগেই সেই ব্যাগটা খুলি। এত টাকা কার হতে পারে শুধু ভাবতে থাকি। তারপর আমি ভাবতে থাকি এই টাকাগুলো নিয়ে আমি কি করব। তার একটু পরে ভাবতে থাকি আমার এই টাকাগুলো নেওয়া ঠিক হবে না, কিন্তু সে যদি টাকাগুলো তার নিজের কাছে রাখে সে রাতারাতি বড়লোক হয়ে যাবে। তারপর সে ব্যাগ নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে রাত অনেক গভীর। তখন সে ব্যাগে টাকার মাঝে হঠাৎ করে সেই কাগজগুলো দেখে আর সে দেখতে পারে যে এটা কোনো কোম্পানির হয়তো হবে আর সেই কাগজে তার ঠিকানাও আছে। তারপর রাফি বুঝতে পারে এটা কার টাকার ব্যাগ। তারপর সে সিদ্ধান্ত নেয় যে এই টাকাগুলো তার মালিককে ফেরত দেবে। তারপরের দিন সকালে রাফি সেই টাকার ব্যাগগুলো নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায়। যদিও তার ঠিকানাটা খুঁজতে বেশি কষ্ট হয়নি। অনেক বড় কোম্পানি যে কাউকে জিজ্ঞাসা করলে এর অফিসের ঠিকানা বলতে পারে। তারপর সেই টাকার ব্যাগ নিয়ে সেই অফিসে গেল। সেখানে ঢোকার সময় দারোয়ান বলে উঠে, আপনি এখানে কি চান? আমি বললাম, জি, এই অফিসে যেতে চাচ্ছিলাম। দারোয়ান বলল, কেন? এখানে যার তার যাওয়া নিষেধ। রাফি বলল, ভাই, আমার যাওয়াটা খুব দরকার, শুধু একবার ভিতরে গিয়ে চলে আসবো 5 মিনিটের ভিতরে। তারপর দারোয়ান রাফিকে ভালো মনে করে তাকে ভিতরে যেতে দেয়। তারপর রাফি সেখানে একজনকে বলে, ভাই, এই অফিসের প্রধান কে? তা বলল, কেন, তার সাথে কি? রাফি বলল, আসলে ভাই, তার সাথে একটু দেখা করা দরকার ছিল। আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? আমি বললাম, না ভাই, নাই তো। তাহলে তো দেখা করতে পারবেন না। রাফি বলল, ভাই, শুধু একবার দেখা করব, তার সাথে একবার শুধু দেখা করেই চলে যাব। না ভাই, সে এই কোম্পানির অনেক বড় অংশের মালিক আর এখানকার সিইও অনুমতি ছাড়া যাওয়া যাবে না। রাফি বলে, ভাই, একবার শুধু বলেই দেখেন না, যদি অনুমতি দেয়। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসছি। স্যার অনেক কষ্টে রাজি হয়েছে, শুধু 1 মিনিট কথা বলবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, আমি বেশি সময় নিব না। পর রাফি সেখানে যায় আর শুনতে পায় যে কেউ যেন তার সাথে কথা বলছে। আপনি কি করে এতগুলো টাকা হারাতে পারলেন? জানেন ওর সাথে কতই না গুরুত্বপূর্ণ কাগজ ছিল। স্যার, জানি না যে কি করে হারিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমি কোনো কথাই শুনতে চাই না। আজকের মধ্যে কাগজগুলো সহ সব টাকা ফেরত দিবেন আমাদেরকে। রাফি বলল, স্যার, আমি ভিতরে আসতে পারি? তা আপনি কে আর কি চাই এখানে? রাফি বলল, স্যার, আমি কাল রাস্তায় একটা ব্যাগ খুঁজে পাই যেখানে আপনাদের এখানকার ঠিকানা লেখা আছে। স্যার বলল, কই দেখি তো। রাফি বলল, এই যে নেন আপনাদের ব্যাগ। স্যার বলল, আরে এই তো সেই ব্যাগ যে আমাদের অফিসের 2 জন লোক আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হারিয়ে ফেলছিল। রাফি বলল, হতে পারে স্যার, তাহলে আমি এখন আসি। স্যার বলল, আসি মানিক, তুমি আমার এত বড় উপকার করলে আর বলছো আমি চলে যাব? রাফি বলল, না স্যার, এটা তো আমার কর্তব্য, আর এই টাকাগুলো তো আমারও হতে পারতো। তুমি তো চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতে, তা কেন নেওনি? রাফি বলল, কারণ স্যার, মানুষ কোনো বিপদে পড়লে তার অন্যজনের উপকার করা উচিত, আর এই টাকাগুলো নিলে তো সেটা অন্যকে একভাবে ক্ষতি করা হলো। আর সবচেয়ে বড় কথা, এগুলা তো আমার নিজের টাকা না, এগুলো শুধু তার মালিকের প্রাপ্য। তুমি জানো এই ব্যাগে কত গুরুত্বপূর্ণ কাগজ আর টাকা ছিল? রাফি বলল, না তো, আমার জেনে কাজ নেই, শুধু তার আসল মালিকের কাছে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। তুমি দেখি অনেক সৎ মানুষ, এই যুগে কি কেউ কারো এত বড় উপকার করতে পারে? তোমার নাম কি বাবা? জি, আমার নাম আব্দুল হুসাইন রাফি। তুমি এখন কি করছো? জি, আমি একটা কোম্পানিতে ছোট চাকরি করছি। তুমি যে আজ আমার এত বড় উপকার করলে, তবে তার বিনিময়ে কি চাও? রাফি বলল, আমি তো কোনো কিছু পাওয়ার আশাই আপনার কাছে আসিনি, তবুও তোমার মতো সৎ কাউকে তার কাজের মর্যাদা না দিলে যে তা হয় না। বলো তোমার কি চাই? রাফি বলে, আপনি খুশি হয়ে যা দিবেন আমি তাই নিব, আমার কোনো চাওয়া নাই। বেশ, তোমার মতোই বিশ্বস্ত ও সৎ লোক আমার দরকার। তুমি আজ থেকে আমার এখানে কাজ করবে এবং আমার সাথেই করবে। রাফি বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, প্লিজ তুমি আমার কথা রাখো। রাফি বলল, ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য কত কিছুই না করলেন। এভাবে বলছো কেন? এটা তোমার সততার পুরস্কার। তারপর আমায় সেখানে অনেক বড় একটা পোস্টে তিনি আমাকে চাকরি দিল, আর আমি আগের চাকরিটা ছেড়ে দিলাম। যদিও সেখানকার বস অনেক করে বলছিল যেন আমি চাকরিটা না ছাড়ি সেখান থেকে, তবুও ছেড়ে দিলাম। তারপর আমি সেই অফিসে কাজ করা শুরু করলাম, কিন্তু আমি যেখানে থাকি
সেখান থেকে সেই অফিসটা অনেক দূর ছিল, তাই রোজ আসতে অনেক দেরি হচ্ছিল। তাই তিনি একদিন হঠাৎ করে বলে উঠে, রাফি তোমার কি রোজ আসতে কষ্ট হয়? তুমি প্রতিদিন দেরি করে আসো। রাফি বলে, আসলে স্যার আমি যেখানে থাকি সেখান থেকে এখানে আসতে অনেক সময় লাগে আর কি দেরি হয়ে যায়। তা সেটা তুমি আমাকে আগে বলবে না? আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। রাফি বলল, কি বলছেন স্যার? আমি আপনার বাড়িতে কি করে থাকবো? কেন তুমি আমার বাড়িতে এবার থেকে থাকবে, মানে আমার সাথে? রাফি বলল, কিন্তু স্যার আপনার তো পরিবার আছে। তা কোনো সমস্যা নেই, তোমার মতো এত সৎবান কেউ আমার বাড়িতে থাকবে সেটাই তো অনেক। আর তুমি রোজ আমার সাথে অফিসে আসবে। তারপর আমি তার জোরাজুরিতে রাজি হলাম। পরে অফিস শেষ হলো, তিনি আমাকে তার সাথে করে তার বাসায় নিয়ে গেল। তার বাড়ি দেখে আমি আরো অবাক। এই যেন বাড়ি নয়, পুরো রাজপ্রাসাদ। আর বাড়ির ভিতরটা যা সুন্দর তা তো বলার বাইরে। তারপর আমাকে নিয়ে তিনি বাসার ভিতর ঢুকলেন। একজন মহিলা আমাদের সামনে আসে, দেখতে অনেক সুন্দর, পরনে একটা সুন্দর শাড়ি, বয়সটা মাঝামাঝি মনে হয়, বোঝা যায় না, তবে তার কথা শুনে বুঝে ফেললাম এটা তার স্ত্রী। তোমাকে না বললাম আজ তাড়াতাড়ি অফিস থেকে আসবে? সরি বাবা, ভুল হয়েছে, আর দেরি হবে না। তোমার সাথে এই ছেলেটা কে? এই যে তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, যে আমার কত বড়ই না উপকার করলো, ও তুমি তাহলে সেই ছেলেটি? তোমার কথা কতই না শুনছি। তা তুমি কেমন আছো বাবা? রাফি বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শোনো, আজ থেকে ও কিন্তু এখানেই থাকবে। ওর আবার বাসাটা অনেক দূর হয় অফিস থেকে। তাহলে তো ভালোই হয়। তা বাবা তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বললাম আচ্ছা। তারপর আমি ফ্রেশ হয়ে আসি, আর একটা কাজের লোক আমাকে আমার রুম দেখিয়ে দিল। বিশাল বড় রুম, আর সেই রুমে কি না নেই। তারপর সেখানে আমি শুয়ে আছি, অনেক দিন পর শান্তিতে শুইলাম। অনেক নরম বিছানা বটে। পরে একজন লোক আমাকে নিচে ডাকলো। তারপর আমি নিচে গেলাম, দেখি স্যারের স্ত্রী সেখানে আমার জন্য বসে আছে। কি তোমার এত দেরি হলো যে? তাড়াতাড়ি এখানে এসো। তারপর আমি সেখানে বসি, আর আমাকে তার স্ত্রী বলে ওঠে, তা বাবা তোমার দেশের বাড়ি কোথায়? আমি বললাম, জি আন্টি রংপুর। তোমার বাবা মাও কি সেখানে থাকে? আমি বললাম, জি বাবা মা নেই আমার, সবাইকে হারিয়ে ফেলছি। হারিয়ে ফেলছো মানে? আমি বললাম, আমার বাবা মা আমার কাছে আর নেই। কেন, তারা কোথায়? রাফি বলল, তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তা তুমি এখন একাই থাকো? রাফি বলল, জি একাই থাকি। তুমি মন খারাপ করো না এর জন্য। আচ্ছা তোমার কি বাবা মার কথা মনে পড়ে না? আমি বললাম, জি মাঝে মাঝে পড়ে। তা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কিন্তু একটা মাত্রই মেয়ে। তা তুমি যদি কিছু মনে না করো তবে একটা কথা বলি। আমি বললাম, না না কিছু মনে করব না, আপনি বলুন। আমার তো কোনো ছেলে নেই, আর তোমাকে দেখে কেন জানি আমার এত অল্প সময় কত আপন কেউ মনে হচ্ছে। তুমি কি তবে আমাকে মা বলে ডাকবে? তখন আমি এই কথাগুলো শুনে হঠাৎ করেই তার সামনে কেঁদে ফেলি। এ কি তুমি কাঁদছো কেন? না কিছু না, আমি আপনাকে মা বলেই ডাকবো। সত্যি? আমি বললাম, ডাকবো মা। ঠিক তখনই কে যেন সেখানে চলে আসে, আর আমি পিছনে ফিরে দেখি মিম। মিম তখন বলল, আপনি এখানে? মিমের মা বলল, কেন তুই ওকে চিনিস নাকি? মিম বলল, হ্যাঁ মা, তোমাকে একজনের কথা বলছিলাম না, যার হাতের অবস্থা খুব খারাপ ছিল, তিনি এই। মিমের মা বলল, তাই নাকি? তোমার কথা আমার মেয়ে অনেক বলছে, তুমি নাকি হাতে অনেক বড় আঘাত পেয়েছিলে। আমি বললাম, জি মা, তবে এখন আমি সুস্থ আছি। মিমের মা বলল, যাক তাহলে সুস্থ হয়েছো। তোমার বলে কেউ ছিল না, তাই বলে তোমার অনেক কষ্ট হয়েছে, আমার মেয়ে এসে বলছিল। আমি বললাম, জি মা একটু কষ্ট হয়েছিল। মিম বলল, মা উনি তোমাকে মা বলে ডাকছে কেন? মিমের মা বলল, আমি বলতে বলেছি তাই বলে আমাকে মা বলে। মিম বলল, কেন আবার উনি তোমাকে মা বলে ডাকবে? মিমের মা বলল, কেন বললে কি সমস্যা? দেখ ওকে দেখে আমার কেন জানি অনেক আপন কেউ মনে হচ্ছে। মিম বলল, তাই বলে সে তোমাকে মা বলে ডাকবে? মিমের মা বলল, হ্যাঁ ডাকবে। আর জানিস তোর বাবার কি বড় উপকার করছে? মিম বলল, কি উপকার করছে? মিমের মা বলল, ও অনেক সৎ একটা ছেলে, কিন্তু তোর বাবা না বলেছিল তার যে টাকার ব্যাগটা হারিয়ে গিয়েছিল তা এসে নিজে তোর বাবাকে ফেরত দিয়েছে। মিম বলে, বলো কি মা? মিমের মা বলে, তাহলেই বল, এমনি কি বলেছি? মিম রাফিকে বলল, ও অনেক রাত হলো, আপনি বাড়ি যাবেন না? তখনই মিমের মা বলে উঠে, না ও যাবে না, এবার থেকে আমাদের সাথেই এখানেই থাকবে। মিম বলল, কেন উনি আবার আমাদের বাসায় থাকবে? মিমের মা বলল, ওর আসলে বাসা অনেক দূরে হয় তোর বাবা অফিস থেকে, তাই তোর বাবা বলছে এবার থেকে রাফি এখানেই থাকবে, আর রাফি তোর বাবার প্রিয় একজন। মিম বলল, আচ্ছা থাকতে চাইলে থাকুক। মিমের মা মিমকে বলল, যা তুই এখন ফ্রেশ হয়ে আয়, একসাথে খেতে বসবো। তারপর মিম চলে যায়, আর মিমের মা বলে, আমার মেয়েটা না মাঝে মাঝে একটু রাগ হয়, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি বললাম, জি ওর মন অনেক ভালো। মিমের মা বলল, আচ্ছা তবে এখানে বসো, আমি দেখে আসি রান্না কতটুক হলো। তারপর মিমের মা সেখান থেকে চলে গেল, আর আমি সেখানে বসে আছি। আর রাফি ভাবতে থাকে সে তার একটা সততার পরিচয় দিয়ে একটা পরিবার বুঝে পেল।
আর অপূর্ণটা পূর্ণ হলো। একটু পরে মিমের বাবা এলো আর মিমও নিচে আসলো। তারপর রাফিকে মিমের মা খেতে ডাকলো। তারপর রাফি সেখানে গেল, সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে। হঠাৎ করে রাফি অনুভব করলো যেন তার পায়ে কেউ লাথি দিচ্ছে। তারপর রাফি দেখলো মিম এমনটা করছে আর মুসকি মুসকি হাসছে। তখনই মিমের বাবা রাফিকে বলল, রাফি তুমি দেখি অনেক মেধাবী, এত অল্প সময়ে অফিসের কতগুলো কাজ করছো। আমি বললাম জি স্যার। মিমের মা বলল, তুমি এখন কি শুরু করলে? ছেলেটা এখন খেতে বসছে আর তুমি অফিসের কাজ নিয়ে বললে। বাবা তুমি এই মাছের মাথাটা নেও তো, আমি নিজের হাতে রান্না করছি। রাফি বলল, জি মা নিচ্ছি। মিমের বাবা বলল, তোমরা আবার মা ছেলে কবে থেকে হলে শুনি? মিমের মা বলল, কেন আমার কোনো ছেলে নেই, আজ থেকে রাফি আমার না হয় ছেলে, তোমরা বাবা মা একসাথে থাকো। মিমের বাবা হাসতে থাকলো আর বলল, ঠিক আছে তোমরা না হয় ছেলে আর মা একসাথে থাকো। আর মিম রাফির পায়ে শুধু একটু পরপর লাথি দিচ্ছে আর মুসকি মুসকি হাসছে। এটা দেখে মিমের বাবা বলে, কি হয়েছে আমার মা মনির এমন মুসকি মুসকি হাসছে? তখনই মিম কিছু বলার আগে তার মুখে খাবার আটকে যায় আর সে কেমন যেন করতে থাকে। মিমের মা বলল, তোর কি হলো মা, এমন কেন করছিস, নে পানি খা। মিম বলল, মা আমার গলায় মনে হয় খাবার আটকে গেছে, শ্বাস নিতে পারছি না। মিমের বাবা বলে, কি বলছিস, তাড়াতাড়ি পানি খা। মিম বলে, না বাবা আমি পারছি না। তখনই রাফি চেয়ার থেকে উঠে মিমের কাছে যায় আর তার পিঠে হাত দিয়ে মারতে থাকে। পরে রাফি মিমের বুকে হাত দিয়ে জোরে জোরে মারতে থাকে। পরে মিমের গলা থেকে খাবার নেমে যায়। তারপর মিম তাড়াতাড়ি করে পানি খেতে শুরু করে আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিমের মা বলল, তুই এখন ঠিক আছিস তো? মিম বলল, হ্যাঁ মা ঠিক আছি। মিমের মা বলল, আমি তো ভেবেছিলাম কিছু যদি হয়ে যায়। মিম বলল, না মা এখন আমি ঠিক আছি। মিমের মা বলল, রাফি তুমি আবার কি করলে? তখন যেন মিম আবার ঠিক হলো। রাফি বলল, তা গলায় খাবার আটকে গিয়েছিল, তাই অমন করছিলাম যাতে তার গলা থেকে খাবার নেমে যায়। মিম বলল, আপনি এসব কিভাবে জানলেন? আমি বললাম, কলেজে শিখেছিলাম। মিমের মা বলল, আচ্ছা থাক মা, তোর আর খাওয়া লাগবে না, তুই এখন রুমে গিয়ে রেস্ট নে। মিমের বাবা বলল, হ্যাঁ মা তুই এখন যা। তারপর মিম তার রুমে চলে গেল আর আমি একটু পর আমি চলে গেলাম। তারপর শুয়ে রেস্ট নিচ্ছি, কাল আবার সকালে অফিসে যেতে হবে। একটু পর হঠাৎ মিম আমার রুমে চলে আসলো। আমি বললাম, আপনি এখানে কেন? মিম বলল, কেন আসতে পারি না বুঝি? আমি বললাম, না আসতে পারেন, এটা তো আপনারই বাড়ি। মিম বলল, চুপ, আরেকটা কথাও বলবেন না। আমি বললাম, আচ্ছা কথা বলবো না। মিম বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বললাম, সেটা কিসের জন্য? মিম বলল, কেন আপনি যে আমার জীবন বাঁচালেন তাই। আমি বললাম, তা আবার কোথায় করলাম? মিম বলল, কেন এই যে আমার গলায় খাবার আটকে গিয়েছিল তার জন্য আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি বললাম, তো এটা আবার আমি কি করলাম? মিম বলল, তা মানে কে আপনি কি জানেন না এভাবে গলায় খাবার আটকে গেলে একটা মানুষ মারাও যেতে পারে, আর আপনি সেখানে থেকে বাঁচালেন। আমি বললাম, আপনি আমার জন্য যা করছেন তার কাছে এসব কিছুই না। মিম বলল, তা তো বললে হবে না, এখন এর জন্য আপনাকে একটা শাস্তি পেতেই হবে। আমি বললাম, এসব শাস্তি পরে হবে, আগে বলুন তো তখন আপনি খাবারের সময় টেবিলের নিচ দিয়ে আমার পায়ে লাথি কেন দিছিলেন আর মুসকি মুসকি হাসছিলেন? আমার এই কথা শুনে মিম আবারও হাসতে লাগলো। আমি তার মিষ্টি দেখতে হাসি দেখতে লাগলাম। তখন সে বলল, তা হাসবো না কেন শুনি? আপনি আপনার টি শার্ট উল্টো করে পরছেন আর আপনাকে কেমন যেন দেখাচ্ছে। তারপর রাফি দেখে সত্যিই তো সে তার টি শার্ট উল্টো করে পরছে, কি লজ্জার একটা বিষয়। মিম বলল, কি জানা হলো এখন কেন হাসছি? রাফি বলল, তাই তো দেখছি। মিম বলল, তা এখন তো জানা হলো, এখন আপনার শাস্তি জানবেন না? আমি বললাম, হ্যাঁ তাহলে বলুন আমার কি শাস্তি হবে? মিম বলল, আপনাকে কাল আমার সাথে শপিং মলে যেতে হবে। আমি বললাম, কিন্তু কাল তো আমার অফিস আছে। মিম বলল, কাল আবার কিসের অফিস? কাল তো ছুটির দিন। আমি বললাম, ও তাই তো, কাল তো ছুটির দিন। মিম বলল, তাহলে কাল আপনি আমার সাথে যাবেন শপিংয়ে। আমি বললাম, কিন্তু আমি আপনার সাথে কেন যাব? মিম বলল, কেন আপনাকে শাস্তি পেতে হবে না? আমি বললাম, আচ্ছা তাহলে কালকে আপনার সাথে যাব শপিংয়ে। মিম বলল, এই তো ভালো ছেলের মতো কথা। আমি বললাম, জি বলুন। মিম বলল, আপনি তাড়াতাড়ি রেডি হন, আমরা এখন শপিংয়ে যাব। আমি বললাম, কিন্তু এত তাড়াতাড়ি কেন, পরে গেলে হয় না? মিম বলে, না পরে গেলে হয় না, আর এখন সকাল 10টা বাজে। আমি বললাম, আচ্ছা কিন্তু আপনার বাড়িতে আমি কি বলবো? মিম বলল, কি আবার বলবেন, আমার সাথে শপিংয়ে গিয়েছিলেন। আমি বললাম, কিন্তু। মিম বলল, কোনো কিন্তু নয়, আপনি এখন আসুন। এই বলে মিম চলে গেল আর আমিও কোনো উপায় না পেয়ে রেডি হলাম। তারপর দেখি মিমও রেডি হয়ে এসেছে, কিন্তু আজ যেন তাকে আর আগের মিমের মতো দেখা যাচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে নীল পরি নেমে এসেছে। তার পরনে নীল রঙের 3 পিস পরে সে আমার সামনে আসলো আর ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক, সাথে চোখে গাঢ় করে কাজল দেওয়া। আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি। তারপর সে বলে ওঠে, হ্যালো কি হয়েছে, এভাবে কি দেখছেন? আমি বললাম, ও কিছু না, চলেন। আমি আর মিম যখনই বাইরে যাব তখনই মিমের মা দেখে বলে,
কি কোথায় যাওয়া হচ্ছে? মিম বলল, মা ওনাকে নিয়ে শপিং এ যাচ্ছি। মিমের মা বলল, আচ্ছা তাড়াতাড়ি আসবি কিন্তু। মিম বলল, আচ্ছা ঠিক আছে মা। তারপর মিম আর রাফি মিমের গাড়িতে উঠলো, তারপর গাড়ি চালানো শুরু করলো। তারপর মিম বলে উঠে, ভালো কথা আপনার কাছ থেকে জানাই হলো না, আপনার বাবা মা কেন আপনাকে ত্যায্য পুত্র করছে? আমি বললাম, তা আমি বলতে চাই না। মিম বলল, না আপনাকে বলতেই হবে। আমি বললাম, আচ্ছা বাড়ি গিয়ে একবারে বলি। মিম বলল, আচ্ছা আপনার যেটা ভালো হয়। তারপর আমি আর মিম গাড়িতে বসে আছি, সে গাড়ির এক কোনায় আর আমি গাড়ির অন্য এক কোনায়। একটু পরে আমরা শপিং মলে পৌঁছে গেলাম। সেখানে যাওয়ার পর মিম তার পছন্দের কাপড় কিনতে থাকে আর আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। তখন সে আমাকে বলল, মিম বলল, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনিও কিছু কিনুন। আমি বললাম, না আমার কিছু লাগবে না। মিম বলল, কেন? আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি কিনুন, টাকা আমি দেব। আমি বললাম, না আমার এসব কিছু লাগবে না। মিম বলল, আচ্ছা আমি তবে আপনাকে একটা পছন্দ করে দিই। তারপর মিম আমার জন্য একটা আকাশি রঙের শার্ট পছন্দ করে আর আমার কাছে নিয়ে এসে বলে, এই যে দেখুন তো, এটা আপনাকে অনেক সুন্দর দেখাবে। আমি বললাম, কিন্তু আমার তো এসব লাগবে না বললাম। মিম বলল, সেটা কেমন করে হয়? আমি একা একা শপিং করবো আর আপনি কি না কিছু কিনবেন না, তা আবার হয়? তারপর আবার একটু পর মিম একটা শাড়ি নিয়ে এসে বলে, দেখুন তো এটা আমার কেমন দেখাবে। আমি বললাম, আপনাকে এই সবুজ শাড়ির চেয়ে এই লাল রঙের শাড়িটা অনেক বেশি সুন্দর দেখাবে। মিম বলল, আরে বাহ, আপনি তো অনেক সুন্দর চয়েস আছে। তারপর মিম যখন আরেকটু সামনে গিয়ে শপিং করতে থাকে, তখনই কিছু ছেলে মিমকে দেখে খারাপ কথা বলতে থাকে, এই ভাই দেখ মালটা কি সুন্দর, আরে মামা খালি ফিগারটা দেখ, মন চায় এখনই তুলে নিয়ে গিয়ে, কিন্তু এই মালটাকে চল তো একটু গিয়ে দেখে আসি। তারপর তারা মিমের কাছে গিয়ে, এই যে হ্যালো সুন্দরী, তোমার নাম কি? মিম বলল, কেন আমার নাম জেনে আপনাদের কি? ও মা দেখ ময়না পাখির মুখ ফুটছে। মিম বলল, আপনারা এখানে কি চান? বেশি কিছু চাই না সুন্দরী, তোমার কাছ থেকে শুধু আমাদেরকে একটু আদর দিলেই হবে। পরে আর আমি এসব সহ্য করতে না পেরে সেখানে গিয়ে তাদেরকে মারতে শুরু করলাম। তখনই তারা বলে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে মারতে আসলি? আমি বললাম, অনেক সময় ধরে তোদের অসভ্যতা আমি দেখছিলাম, আর না। তারপর ওরা যখনই আমাকে মারতে আসে তখনই আমিও তাদেরকে মারতে শুরু করি। পরে পাশে পড়ে থাকা একটা রড দিয়ে তাদেরকে ইচ্ছা মতো মারি। মিম বলল, আপনি কি করছেন? এখান থেকে চলুন, আমরা অন্য কোথাও যাই। আমি বললাম, না আপনি কোথাও যাবেন না। আগে ওরা আপনার সম্পর্কে যা যা খারাপ কথা বলছে তার জন্য ওরা আগে আপনার কাছে মাফ চাইবে, না হলে আজ আমি ওদেরকে মেরেই ফেলবো। এক পর্যায়ে তারা মিমের পা ধরে মাফ চাইলো, আমাদেরকে মাফ করে দেন, আমরা আর কখনো আপনার সাথে এমন কথা বলবো না। আমি বললাম, কথাটা যেন মনে থাকে। এদিকে আশেপাশের সব মানুষ এসব শুধু হা হয়ে দেখছিল, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। তারপর মিম আমার হাতটা টেনে ধরে সেখান থেকে নিয়ে গেল আর আমাকে জোর করে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। এরপর দেখি মিমের চোখ দিয়ে পানি পড়ছে। আমি আর সারা রাস্তায় কিছু বললাম না। তারপর সে বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে রুমের দরজাটা আটকে দিল। আমিও আর সারাদিন তার সাথে দেখা করিনি। পরে বিকালবেলা ছাদে গিয়ে দেখি মিম সেখানে দাঁড়িয়ে আছে আর আমি তার কাছে গিয়ে বলি, আপনার কি হয়েছে? তখন থেকে আপনি কিছু বলছেন না। মিম বলল, না কিছু হয়নি, এমনি। আমি বললাম, তাহলে তখন কাঁদলেন কেন? মিম বলল, কোথায় আমি কাঁদলাম? আমি বললাম, আমি কিন্তু দেখছি, আপনি লুকাতে পারবেন না, এবার বলুন কি হয়েছে আপনার? মিম বলল, বললাম তো কিছু হয়নি। আমি বললাম, আমি জানি তখন ওই ছেলেগুলো আপনার সম্পর্কে খারাপ কথা বলছে, তাই না? মিম নিশ্চুপ। আমি বললাম, আপনাকে অমন কথা বলা দেখে আমি অনেক রেগে গিয়েছিলাম, আর তাই তো আমি ওদেরকে তার জন্য শাস্তি দিয়েছি। মিম বলল, আমি কি আপনাকে শাস্তি দিতে বলছিলাম? আমি বললাম, তাহলে কি আমি আপনার অপমান দেখতাম? মিম বলল, সমাজে এমন কিছু মানুষ থাকবে তাই বলে আপনি? আমি বললাম, কেন তাদের ঘরে কি মা বোন নেই? তারা এমন কথা কেন বলবো? মিম বলল, তবু আপনার ওইভাবে মারাটা ঠিক হয়নি। আমি বললাম, না মারলে কি করতাম? বাকি তো সবাই চেয়ে চেয়ে দেখছিল, কোথায় কেউ তো কিছু বলল না। মিম বলল, আপনি তো আবার তাদের মতো গুন্ডা না। আমি বললাম, প্রতিবাদ করার জন্য তো আর গুন্ডা হওয়া লাগে না। মিম বলল, আপনি এখন এখান থেকে যান। আমি বললাম, কেন? আপনি কি তবে আমার উপর রাগ করছেন? মিম বলল, না আপনি এখন এখান থেকে যান। আমি বললাম, আমি স্যারকে এই ঘটনাটা বলবো যে? মিম বলল, কেন? বাবাকে কেন বলবেন? বাবা জানলে তো ওদেরকে। আমি বললাম, কেন? ওদেরকে মেরেই ফেলবো, তাই তো? আর ভাবুন, আমি সেখানে আপনার একজন ভাই ছিলাম, তখন কি করতেন? মিম বলল, যাক দেখছি আপনার সাথে কথায় পেরে ওঠা যাবে না, এখন আপনি এখান থেকে যান। আমি বললাম, তা আপনি নিচে যাবেন না? দুপুর থেকে তো কিছুই খাওনি। মিম বলল, একবারে সন্ধ্যায় যাব। আমি বললাম, একটু পর তো সূর্য ডুববে, আজকের বিকালটা অনেক সুন্দর, তাই না? মিম বলল, অনেক সুন্দর। মিম আর আমি অনেক সময় ধরে ছাদে থাকলাম, তখন আমি হঠাৎ বলে উঠলাম, কতদিন পর এমন সুন্দর দৃশ্য দেখছি। মিম বলল, কেন আগে দেখেননি? আমি বললাম, দেখছি কিন্তু এমন অনুভব পাইনি। মিম বলল, ও। আমি বললাম, আপনি না জানতে চেয়েছিলেন আমার বাবা মা কেন আমাকে ত্যায্য পুত্র করছিল? মিম বলল, চেয়েছিলাম তো। আমি বললাম, আপনি আমার জন্য অনেক কিছু করছেন,
আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না, সব সত্যিই বলবো। মিম বলল, বলুন। আমি তখন বললাম, আমি আপনাকে হাসপাতালে বলছিলাম না যে এক মিথ্যা অপবাদে আমাকে সবাই এত দূরে করে দিয়েছে, আর তাও আমার ভালোবাসার মানুষটাই। মিম বলল, বলেছিলেন তো। আমি বললাম, আমি যাকে ভালোবাসতাম তার এই মিথ্যা অপবাদের জন্য আমি গত 8 বছর ধরে জেল খাটছি। আমার মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তের মধ্যে মিমের মুখটা কেমন যেন হয়ে গেল, আর সে বলল, আপনি 8 বছর জেল খেটেছেন মানে বুঝলাম না ঠিক। আমি বললাম, যা শুনছেন তাই সত্যি। মিম বলল, আপনি মজা করছেন তাই না? আমি বললাম, না আমি মজা করছি না, আমি যেই কারণে এতগুলো বছর জেল খেটেছি তার কারণ শুনলে আপনি আমার মুখে থুথু দিবেন। মিম বলল, কি করেছিলেন আপনি? আমি বললাম, আমার ভালোবাসার মানুষটাই আমাকে তার ধর্ষক বানিয়েছিল। মিম বলল, কি আপনি? আমি বললাম, হ্যাঁ, সে আমাকে সকলের সামনে এটাই প্রমাণ করছিল। মিম বলল, কেন সে আপনার সাথে এমন করলো? আমি বললাম, ওই যে বলছিলাম না যে সে আপনকে করছিল পর আর পরকে করছিল আপন। মিম বলল, সত্যি কি আপনি? আমি বললাম, আমি আপনাকে বিশ্বাস করতে বলবো না, কিন্তু আমি তাকে আজও অনেক বেশি ভালোবাসি। মিম বলল, তা কেন সে আপনাকে সবার সামনে এভাবে? আমি বললাম, কারণ আমি তার ভালো চেয়েছিলাম, তাই আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তাকে কখনো তা বলতে পারিনি। সে বারবার আমি তার বাড়ি গিয়েছিলাম, সে আমার আপন মামাতো বোন ছিল, তার নাম ছিল ঋতু, কিন্তু আমি যখন তাকে আমার মনের কথা বলবো তখন সে ভুল রাস্তায় ছিল। তবু আমি তাকে অনেক ভালোবাসতাম আর তাকে আমার মনের কথা বলার জন্য অনেকবার চেষ্টাও করছিলাম। কিন্তু মিম বলল, কিন্তু কি? আমি বললাম, আমি যখন তাকে অন্য এক ছেলের সাথে অনন্তং অবস্থায় দেখি, তাও আমি তাকে অনেক বেশি ভালোবাসছিলাম, কিন্তু সে আমাকে তার ধর্ষক বানিয়ে দিল। মিম বলল, কেন? আমি বললাম, কারণ সে লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো আর তাই আমাকে সে এমন অপবাদ দিল। মিম বলল, কিন্তু সে যদি লাবিবকে ভালোবাসতো তাহলে আপনি কেন তাকে? আমি বললাম, কারণ লাবিব ভালো ছিল না, ও শুধু তার দেহটাই আর টাকাগুলোই চাইতো। মিম বলল, তাহলে আপনি কি এখনো তাকে ভালোবাসেন? আমি বললাম, জানি না, তবে আমার তার উপর কোনো অভিযোগ নেই। মিম বলল, কেন কোনো অভিযোগ নেই? তার জন্যই তো সব। আমি বললাম, এই জন্যই অভিযোগ নেই কারণ আমি তাকে নিজের আপন করে নিতে পারিনি। মিম বলল, তাহলে এই জন্য আপনার বাবা মা আপনাকে ত্যায্য করেছিল? আমি বললাম, মিম আর আমাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল, আর সন্ধ্যাও হলো, আমি ওপরে চলে গেলাম, আর আজ নিজের মনটা হালকা লাগছে কেন জানি। পরে নিচে যাওয়ার পর অনেক সময় একা নীরবে থাকলাম। রাত 10টার দিকে রাতের খাবার খেতে গেলাম, যদিও আজ ইচ্ছা করছে না, তবু মিমের মা আমারে জোর করে বলে আসলো। নিচে নামলাম, দেখি মিম সেখানে বসে আছে, মনে হয় আজ আমার জন্য অপেক্ষা করছে। আমি সেখানে গেলে সে কেমন যেন আমার দিকে আড়া চোখে তাকিয়ে আবার চোখ নিচে নামায়। তখন মিমের মা মিমকে বলল, এই দেখ কে এসেছে। মিম বলল, কে এসেছে মা? মিমের মা বলল, দেখ তোর শিফাত চাচার ছেলে মাসুদ এসেছে। মিম বলল, ও তাই নাকি? তারপর আমি দেখলাম মিমের মায়ের সাথে একটা ছেলে, দেখতে অনেক লম্বা, ফর্সা আর সুদর্শন বটে। তারপর সে মিমের বাবাকে বলল, চাচা কেমন আছেন আপনি? মিমের বাবা বলল, অনেক ভালো আছি বাবা, তুমি বিদেশ থেকে কবে আসলে? মাসুদ বলল, এই তো সোজা এয়ারপোর্ট থেকে এখানে আসলাম। বাবা বলল এখানে আসতে, আর তারাও আসবে এই কয়েকদিনের মধ্যে এখানে। মিমের মা বলল, ভালো করছো বাবা, তাড়াতাড়ি এসো বাবা, এখানে বসো। পরে মাসুদ সেখানে বসলো, তার চোখ পরে মিমের দিকে, সে তাকিয়ে দেখছে তাকে। তারপর মিমের মা বলল, তা তুমি কেমন আছো বাবা? মাসুদ বলল, জি চাচি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা মিমকে যে দেখছি না, ও কোথায়? মিমের মা বলল, কি বলো এসব? তোমার সামনেই তো মিম দাঁড়িয়ে আছে। মাসুদ বলল, ও মাই গড, ও মিম? মিমের মা বলল, হ্যাঁ ও মিম। কেন চিনতে পারোনি মনে হয়? আর পারারও কথা না, কতদিন পর দেখছো যে তাকে? মাসুদ বলল, সত্যি অনেকদিন পর দেখলাম। মাঝে মাঝে বাবা মা মিমের কথা বলতো, কিন্তু আর দেখা হয়নি। মিম বলল, ভাইয়া আপনি কেমন আছেন? মাসুদ বলল, ভালো আছি, আর এখন আরো ভালো হয়ে গেলাম। মিম বলল, মানে? মাসুদ বলল, তুমি অনেক বড় হয়ে গেছো আর সাথে অনেক সুন্দরী হয়েছো, যেন আকাশ থেকে পরি নেমে এসেছে। মিম বলল, ভাইয়া আপনিও যে কি বলেন? মাসুদ বলল, কেন, কিছু মিথ্যা বলছি বুঝি? মিম বলে, আমার লজ্জা করে। মাসুদ বলে, এত লজ্জা পেলে কি হয়? তা তুমি এখন কি করছো? মা কিছুদিন আগে বলল তুমি নাকি ডাক্তার হয়েছো। মিম বলল, হ্যাঁ, এখন হাসপাতালে ডাক্তার হিসাবে আছি। মাসুদ বলল, খুবই ভালো। মিমের মা বলল, তা তোমরা কি খালি গল্পই করবে নাকি ফ্রেশ হবে? কতদিন পরে এলে, তার উপর কিছু না বলে হঠাৎ করে আসলে। মাসুদ বলল, আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে আসলাম। মিমের মা বলল, আচ্ছা ভালো করছো, এখন যাও, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। তখনই মাসুদের চোখ পড়ে আমার উপর, আর সে তখন বলে, মাসুদ বলে, চাচি এটা কে? তোমাদের বাসার কাজের লোক নাকি? মিমের মা বলল, কে? মাসুদ বলল, এই যে দাঁড়িয়ে আছে এখানে। মিমের মা বলল, ও কাজের লোক না, তোমার চাচার অফিস চাকরি করে, তাই আমাদের বাসায় থাকে। মাসুদ বলল, কিন্তু কেন, এখানে কেন থাকবে? মিমের মা বলল, ও তো তোমার চাচার অনেক বড় উপকার করছে, আর ছেলেটা অনেক ভালো। মাসুদ বলল, কেন, কি করছে? মিমের মা বলল, ও তোমার চাচার অফিসে লোক যখন টাকার ব্যাগ হারিয়ে ফেলছে তখন সে তা খুঁজে পায়, আবার ফেরত দিয়ে যায়। এদিকে আমি নীরবে শুধু কথাগুলো শুনেই যাচ্ছি, আর আমার সাথে মিমও
মিমো তা নিশ্চুপ হয়ে শুনছে। তখন আবার মাসুদ বলল, তাই বলে কি এখানে থাকতে দিতে হবে? মাসুদ বলল, চাচি তোমরাও না এত সহজে সরল বলেই এমন বোকামি করছো। চেনা নেই জানা নেই, এখন একটা লোককে বাড়িতে নিয়ে আসলে আবার থাকতেও দিচ্ছ। মিমের মা বলল, আচ্ছা ওসব পরে ভাবা যাবে, তুমি এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, তো অনেক দূর থেকে এসেছো। মাসুদ বলল, আচ্ছা তা তোমার নাম কি? আমি বললাম, জি ভাই রাফি। মাসুদ বলল, তাই এমন খ্যাত নাম কে? কেমন জানি একটা মেলির নাম। আমি বললাম, আসলে নাম তো আমি রাখিনি। মাসুদ বলল, তাও তো কথা, তা তোমার এখানে কি কাজ? আমি বললাম, আমি তো স্যারের। তখনই মিম বলে ওঠে, ভাইয়া আপনি পরে কথা বলেন, মা আপনার জন্য খাবার রেডি করছে, আপনি গিয়ে ফ্রেশ হন। মাসুদ বলল, ওকে, তুমি যেহেতু বললা তাহলে যাই। মাসুদ পরে আর কিছু না বলে ফ্রেশ হতে গেল। আর এসব কথা শুনে মিমও বেশ অবাক। তখন মিম বলে ওঠে, আপনি ওনার কথায় কিছু মনে করেননি তো? আমি বললাম, না, কি আবার মনে করব। মিম বলল, কিছু না মনে করলেই ভালো। পরে আমি সেখান থেকে যাওয়ার সময় মিম বলে ওঠে, আপনি কি একটু পরে ছাদে আসতে পারবেন? আমি বললাম, কেন, এত রাতে আবার ছাদে গিয়ে কি করব? মিম বললে, আসলেই বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে আমি উপরে চলে যাওয়ার সময় হঠাৎ মাসুদের সাথে আমার ধাক্কা লাগলো, আর তার হাতে থাকা ফোনটা মাটিতে পড়ে গেল। আর মাসুদ এমন কাজ করলো যা নিচ থেকে মিম দেখো অবাক হয়ে গেল। মাসুদ ঠাস ঠাস করে আমাকে 2টা থাপ্পড় মারলো, তারপর বলল, কি করলি এটা? আমার এত দামি ফোনটা ফেলে দিলি? তখন আমি বললাম, সরি ভাই, দেখতে পারিনি, মাফ করবেন। মাসুদ বলল, চুপ ছোট লোকের বাচ্চা, এত দামি ফোন জীবনে দেখছিস? চোখে দেখিস না? আর কিছু বলার আগেই মিম সেখানে এসে বলে উঠে, ভাই আপনার কি হয়েছে? এত রাগ কেন করছেন? সে কি করছে? মাসুদ বলল, কেন হব না বলো, এত কথা নেই বাত্রা নেই, হঠাৎ করে ধাক্কা খেয়ে এত দামি ফোনটা নিচে ফেলে দিল। মিম বলল, তাই বলে আপনি তার গায়ে হাত তুলবেন? মাসুদ বলল, তা কি করব? মিম বলল, আপনার কিছু করা লাগবে না, আপনি গিয়ে ফ্রেশ হন। তারপর মাসুদ সেখান থেকে চলে গেল। আর রাফিও যখন সেখান থেকে চলে যাবে তখনই মিম বলে ওঠে, মিম বলল, দাঁড়ান, কোথায় যান? রাফি বলল, কোথাও না, রুমে যাই। মিম বলল, আপনার গালে তো দাগ পড়ে গেছে, দাঁড়ান আমি পানি নিয়ে আসছি। রাফি বলল, তার দরকার নেই, আমি ঘুমাতে গেলাম। মিম বলল, আপনার সাথে যে আমার কিছু কথা ছিল। রাফি বলল, এখন শুনতে চাই না, পরে বলিয়েন। মিম বলল, কিন্তু আমার বলাটা যে খুবই দরকার, তাও আবার আজকে। তখন রাফি একটু রাগ হয়ে বলল, বললাম না আজকে শুনতে চাই না। পরে রাফি আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। আর মিমও তাকে কিছু বলল না। একটু পরে মাসুদ ফ্রেশ হয়ে আসলো, মিমকে দেখতে পেয়ে তাকে বলল, মিম তুমি এখানে বসে কি করো? মিম বলল, এই তো ভাইয়া একটু বই পড়ি। মাসুদ বলল, আচ্ছা তুমি আমাকে ভাইয়া বলে কেন ডাকো? মিম বলল, কেন আবার, আপনি তো আমার চেয়ে বড় তাই। মাসুদ বলল, না তুমি আমাকে এসব ভাইয়া টাইয়া বলবা না। মিম বলল, তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো? মাসুদ বলল, তুমি আমার নাম ধরে ডাকবে। মিম বলল, সেটা কি করে হয়, আপনি তো আমার চেয়ে বড়। মাসুদ বলল, বড় হলে কি নাম ধরে ডাকা যায় না? আর আমি তোমার চেয়ে বেশি না, মাত্র 2-3 বছরের বড় হব। এবার থেকে তুমি আমার নাম ধরেই ডাকবে। মিম বলল, আচ্ছা ভেবে দেখবো যে আপনাকে নাম ধরে ডাকা যায় কিনা। মাসুদ তখন ফিস করে বলল, সময় হলে এমনিতেই বুঝবে। মিম বলল, কিছু কি বললেন? মাসুদ বলল, না কিছু বলেনি, দেখি তো তুমি কি বই পড়ছো। মিম বলল, এই যে একটা গল্পের বই। মাসুদ বলল, দাও তো একটু আমাকে, আমিও পড়ি। মিম যেই না মাসুদকে বইটা দিতে যাবে, মাসুদ তখনই মিমের হাতটা ধরে আর ছাড়তে চায় না। মিম বলল, এসব কি করছেন ভাইয়া, হাতটা ছাড়ুন। মাসুদ বলল, ও হ্যাঁ। তারপর মাসুদ মিমের হাতটা ছেড়ে দেয়। পরে মিমকে বলে, তোমার হাতটা না অনেক সুন্দর আর নরম, ইচ্ছা করছে হাতটা না ছাড়ি। মিম বলল, আপনি না ভাইয়া এত মজা করেন, কি যে আর বলি। মাসুদ বলল, জানো তোমার শরীরটা অনেক সুন্দর দেখতে আর অনেক লোভনীয়। মিম অবাক হয়ে বলে, মানে ভাইয়া? মাসুদ বলল, কিছু না, মানে বলছিলাম এইসব বই কেউ পড়ে? মিম বলল, কেন, আমার অনেক পছন্দ এই হুমায়ুন আহমেদের গল্পের বই। মাসুদ বলল, ও তাই নাকি? মিম বলল, তাহলে এখন আমি যাই, আমার আবার কালকে হাসপাতালে যেতে হবে। মাসুদ বলল, এই শোনো, কাল কি তোমার সময় হবে? মিম বলল, কেন? মাসুদ বলে, তোমাকে নিয়ে একটু ঘুরতে যেতাম। মিম বলল, আচ্ছা কালকে সেটা জানাবো। মাসুদ বলল, আচ্ছা জানাইও। পরে মিম যেই না চলে যাবে তখনই মাসুদ মিমের ওড়নাটা হাত দিয়ে টেনে ধরতে যাবে। তখনই আবার মিম পিছনে ঘুরে দাঁড়ায় আর মাসুদকে বলে, ভাইয়া আর কিছু কি বলবেন? মাসুদ বললেন, না কিছু বলবো না। তারপর মিমও চলে যায়। পরের দিন সকালে মিম ঘুম থেকে উঠে দেখে মাসুদের বাবা মা তাদের বাড়িতে আসছে। মিম বলে, আসসালামু আলাইকুম চাচা চাচি, আপনারা কেমন আছেন? তারা বলে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো মা? মিম বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কখন এলেন? এই তো এখনই আসলাম। তা তুমি কোথায় যাচ্ছ? মিম বলল, আমি মেডিকেল যাচ্ছি। মাসুদের মা বলল, ও তা আজ না গেলে হয় না? মিম বলল, আমি যাব, আজ তাড়াতাড়ি আসবো। মাসুদের মা বলল, আচ্ছা তাহলে যাও।
এরপর মিম যখনই সেখান থেকে চলে যাবে তখনই মিমের মা মিমকে বলে, রাফি কেন বা আজ তাড়াতাড়ি অফিসে গেল আর সকালে নাস্তাও করেনি। মিম অবাক হয়ে বলল, কেন? মিমের মা বলল, তা তো জানি না, তা ওর শরীরটা আবার খারাপ নাকি? মিম বলল, জানি না তো। এরপর মিম মেডিকেলে চলে যায় আর মাসুদের মা মিমের মাকে বলে, ছেলে মেয়ে তো দুজনেই বড় হয়েছে, তা এখন ওদের বিয়েটা দেওয়া যায়। মিমের মা বলল, হ্যাঁ তা ঠিক বলেছেন, তাহলে কি ওদেরকে বলি? মাসুদের মা বলল, মাসুদ তো মিমকে অনেক পছন্দ করে, ও তো এক পায়ে রাজি। মিমের মা বলল, তাই নাকি? তাহলে তো ভালোই হয়, মিমও তাহলে রাজি। মাসুদের মা বলল, তাহলে তো আর কোনো সমস্যা নেই, আমাদের সম্পর্কটা আরো ভালো হোক। মিমের মা হাসতে হাসতে বলল, তা যা বলেছেন। অন্যদিকে রাফি ও মিমের বাবার অফিসে কাজ করছে আর তার মনটা অনেক খারাপ, বিশেষ করে মাসুদের সাথে তার রাতের ঘটনার জন্য। এরপর দেখতে দেখতে বিকাল হয়ে গেল। এখন রাফি অফিস থেকে বের হয়, সে বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা ঠিক করে রওনা দেয়। এদিকে মিমও মেডিকেল থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি করে বাসায় ফিরছে। হঠাৎ মিমের গাড়ি রিক্সার সাথে ধাক্কা খাওয়ার আগে ড্রাইভার জোরে ব্রেক দেয়। তারপর মিম গাড়ির জানালা দিয়ে দেখলো যে রিক্সায় রাফি বসে আছে। তারপর সে গাড়ি থেকে নেমে রাফির কাছে গিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? রাফি বলল, আপনাদের বাড়ি ছাড়া আর কোথায় যাব? মিম বলল, চলেন আজ আমি আপনার সাথে যাব। রাফি বলল, আমার সাথে যাবেন মানে? আপনি তো গাড়িতে করে যাচ্ছেন আর আমি রিক্সা। মিম বলল, আমি আপনার সাথে রিক্সা করে যাব। রাফি বলল, তা কি করে হয়, আপনি গাড়িতে করে যান। মিম বলল, আমি কিন্তু এত কথা বলা পছন্দ করি না, আমি আপনার সাথে যাব মানে আপনার সাথেই যাব। আমি বললাম, ঠিক আছে রিক্সায় উঠুন। তারপর মিম ড্রাইভারকে গাড়ি দিয়ে যেতে বলে রাফির সাথে রিক্সায় ওঠে। রিক্সায় ওঠার পর রাফি একটু পাশে সরে যায় আর মিম সেখানে বসে রাফিকে বলে, আপনি আজ নাস্তা না করে কেন বাসা থেকে এসেছেন? রাফি বলল, এমনিই। মিম বলল, আচ্ছা আপনার কি খেতে পছন্দ? আমি বললাম, হঠাৎ এমন কথা কেন? মিম বলল, আগে বলুন আপনার পছন্দের খাবার কি? আমি বললাম, সবগুলোই আমার পছন্দের খাবার। মিম বলল, তাও স্পেশাল কিছু? আমি বললাম, না তেমন কিছু নেই। তারপর মিম হঠাৎ করে রিক্সা থামাতে বলল, আর তা দেখে আমি বললাম, রিক্সা আবার থামাতে যাবে কেন? মিম বলল, আগে রিক্সা থেকে নামুন, আমরা এখন ফুচকা খাবো। আমি বললাম, ফুচকা খাবো মানে? মিম বলল, কেন আপনি কি এখন না বলবেন? আপনার সব খাবার পছন্দ আর আমার পছন্দ ফুচকা। আমি বললাম, এতে তো দেরি হয়ে যাবে। মিম বলল, দেরি হলে তা আমি বুঝবো, আপনি এখন আসুন। তারপর রাফি রিক্সা থেকে নামে তার কথা অনুযায়ী ফুচকা খাওয়ার জন্য। তখন মিম বলে ওঠে, আপনাকে না আজকে অনেক কিউট লাগছে। রাফি বলল, কেন? মিম বলল, এই যে আজ আপনার চুলগুলো কেমন যেন বাতাসে এলোমেলো হয়ে গেছে। আমি বললাম, ও হতে পারে। তারপর মিম আর রাফি ফুচকা খাওয়া শুরু করলো। হঠাৎ করে মিমের ঝাল লাগে আর সে পানি খুঁজতে খুঁজতে সামনে যাবে, তখনই তার পায়ে ছুরির মতো কিছু একটা লাগে আর সে চিৎকার দিয়ে ওঠে। তারপর রাফি দেখতে পায় তার পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। রাফি সাথে সাথে তার ফুল হাতা শার্টের কিছু অংশ ছিঁড়ে মিমের পা বেঁধে দিল। রাফি অনেক ভালো করে তার পায়ের কাপড় বাঁধলো। মিমের পা থেকে রক্ত বের হওয়া বন্ধ হলো আর মিম শুধু রাফির দিকে চেয়ে আছে। পরে রাফি বলল, আপনার কি এখন ব্যথা কমছে? মিম বলল, আর ব্যথা নেই, আর পাও একেবারে ভালো হয়ে গিয়েছে। রাফি বলল, না সেটা বললে হবে না, আপনার পা আরো ভালোভাবে বাঁধতে হবে, এখনো একটু একটু রক্ত বের হচ্ছে। মিম বলল, রক্ত বের হবে না, আপনি আছেন তো? রাফি বলল, আমি আছি মানে? মিম বলল, কেন? আপনি আমার পা নিজের শার্ট ছিঁড়ে বেঁধে দিলেন, তাই তো পা আরো ভালো হয়ে গেল। রাফি বলল, আচ্ছা তাড়াতাড়ি এখন বাড়ি চলুন, আপনার রেস্ট দরকার। মিম বলল, না আমি এখন বাড়ি যাব না। রাফি বলল, কেন যাবেন না? মিম বলল, আপনাকে আমার কিছু কথা বলার যে ছিল। রাফি বলল, তা এখন বলুন। মিম বলল, না এখানে না, পাশে একটা পার্ক আছে আর তার পুকুরের পাড়ে না হয় বলি। রাফি বলল, কিন্তু আপনার পা তো কেটে গেছে। মিম বলল, সমস্যা নেই, আমি নিজে হেঁটে যেতে পারবো। রাফি বলল, না তা দরকার নেই, আপনি তাহলে পরে বলিয়েন। মিম বলল, না আমি আজই বলবো। আমি বললাম, আচ্ছা সাবধানে চলুন। তারপর মিম নিজে নিজে কষ্ট করে হাঁটতে শুরু করে। তারপর রাফিও তার সাথে যায় পার্কের পুকুর পাড়ে। মিম যেই না পার্কে যায় তখনই বলে, থামুন এখানেই বসি। রাফি বলল, আচ্ছা। পরে রাফি আর মিম পার্কের পুকুরের পাড়ে বসলো। রাফি বলে, এখন বলুন কি বলবেন। মিম বলল, আমি যা বলবো তার কিন্তু সব সঠিক উত্তর দিবেন। রাফি বলল, আচ্ছা আগে বলুন। মিম বলল, আপনি কি ঋতুকে এখনো ভালোবাসেন, যার জন্য আপনি 8 বছর জেল খাটছেন? এ কথা শুনে রাফি অবাক হয়ে গেল। মিম তাকে হঠাৎ করে এ কথা জিজ্ঞাসা কেন করছে? তখন রাফি বলে, কেন? মিম বলল, না বলুন আগে। রাফি বলল, জানি না। মিম বলল, আপনাকে আজ বলতেই হবে, আপনি কি তাকে এখনো ভালোবাসেন? রাফি বলল, হয়তো বা না, এখন হয়তো আর সে আমার নেই। মিম বলল, সত্যি ভালোবাসেন না তো? রাফি বলল, বললাম তো হয়তো না। মিম বলল, তাহলে আপনার মনে আর কারোর জন্য
জন্য জায়গা নেই তো। রাফি বলল আপনি আছে এগুলো কেন বলছেন? মিম বলল কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি রাফি, আই লাভ ইউ রাফি। এ কথা শুনে রাফি পুরো আকাশ থেকে পড়ে। রাফি বলল আপনি এসব কি বলছেন, আপনি পাগল হলেন নাকি? মিম বলল হ্যাঁ আমি পাগল হয়েছি, আর আমি তোমাকে নিজের করে পেতে চাই। রাফি বলে এটা কখনোই সম্ভব না। মিম বলে কেন সম্ভব নয়? প্রথম দিন তোমাকে টেনে দেখছি তখনই তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করে, আর যখন তুমি আমার এত কাছে থাকতে শুরু করলে তখন আমি আর চাই না তোমাকে হারাতে। রাফি বলল এটা কখনোই হবে না, কারণ আপনারা অনেক বড় লোক আর আপনি আমার সম্পর্কে কি জানেন? মিম বলল তোমার সম্পর্কে আমার কিছু জানার দরকার নেই, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর তোমারও আমাকে ভালোবাসতে হবে। রাফি বলল আমি জানি আপনি আমার জন্য অনেক কিছু করছেন, যার ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু তাই বলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। মিম বলল কেন তুমি পারবে না? আমাকে একটু বোঝার চেষ্টা করো তুমি। রাফি বলল আমি কি বুঝবো, আমার আপনার সাথে যায় না, কোথায় আপনি আর কোথায় আমি। মিম বলল প্লিজ রাফি তুমি আমার বোঝার চেষ্টা করো, আমি তোমায় ছাড়া বাঁচবো না। রাফি বলল আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এই কথা বলে রাফি সেখান থেকে যেই না চলে যাবে তখনই মিম আবারও বলে, মিম বলল তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে তুমি কারো হতে পারবে না। তারপর মিম রাফিকে ছেড়েই সেখান থেকে চলে গেল, আর মিম পরে নিজে নিজে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। কিন্তু রাফি সেখানে আরো কিছুক্ষণ সময় নীরব হয়ে বসে থাকলো, আর মিমের চলে যাওয়া দেখে অন্যদিকে মিমের মা আর মাসুদের মা বসে গল্প করছে। এদিকে রাত 9টার মতো বাজে। তখন মাসুদের মা বলে অনেক রাত তো হলো, মিম তো এখনো আসলো না। মিমের মা বলল ও তো প্রতিদিন সন্ধ্যার মধ্যে আসে, আজ কেন বা এখনো এলো না? মাসুদের মা বলল এলো না মানে তাহলে কোথায় গেল? তখনই মিমের মা ড্রাইভারকে দেখতে পেয়ে তাকে বলে মিম কোথায়, সে তো এখনো আসেনি, তোমার না ওকে নিয়ে আসার কথা? ড্রাইভার বলল মিম ম্যাডাম তো নিজের গাড়ি থেকে নেমে গেছে মাঝ রাস্তায়। মিমের মা বলল গাড়ি থেকে নেমে গেছে মানে কোথায় গেছে? ড্রাইভার বলল তা তো জানি না, কিন্তু রাফি ভাইয়ের সাথে একসাথে করে রিস্কায় কোথায় যেন গেল, আর আমাকে বলল আমি যেন চলে আসি। এই কথা শুনে মিমের মা ও মাসুদের মা দুজনেই বেশ অবাক হলো, আর মাসুদের মা বলে উঠলো ভাবি এই রাফি আবার কে, আর মিম ওর সাথে রিস্কায় গেছে মানে? মিমের মা বলল ওই যে একটা ছেলের কথা বলছিলাম না, সেই ছেলেটার নামই রাফি। মাসুদের মা বলল তাও মিমের সাথে কি, আর একসাথে রিস্কায় কেন গেল? মিমের মা বলল তা তো আমিও বুঝতে পারছি না। মাসুদের মা বলল ভাবি এটা তো কথা ছিল না, আর কিছুদিন পর মিম আর মাসুদের বিয়ে হবে, আর মিম এখন অন্য ছেলের সাথে রিস্কায়, তাও আবার এই রাতে। মিমের মা বলল আমিও তা কোনোভাবে বুঝতে পারছি না। মাসুদের মা বলল মাসুদের বাবা যদি জানতে পারে তবে তারা কি মনে করবে? তখনই সেখানে মাসুদ চলে আসে আর বলে মা তোমার কি হয়েছে? মাসুদের মা বলল আর বলিস না, রাত 9টা বেজে গেল এখনো মিম আসছে না, আর এখন শুনি মিম নাকি রাফি নামের কোন ছেলের সাথে রিস্কায় করে কোথায় যেন গেছে আর এখনো নেই। এই কথা শুনে মাসুদের মাথা পুরো গরম হয়ে গেল, আর মিমের মাকে বলল চাচি এসব কি শুনছি, মিম কি এসব? মিমের মা বলল না বাবা এসব কিছু না, আজ আমি ওকে বলে দিব। মাসুদের মা বলল অনেক কিছুই ভাবি, একটা ছেলে আর মেয়ে একসাথে কেন, আর মিমের সাথে কিছুদিন পর মাসুদের বিয়ে। মিমের মা বলল আমি আজই মিম আসলে তাকে জিজ্ঞাসা করব। মাসুদ বলল ওসব আমি কিছু বুঝি না, আগে এই রাফি ছেলেটাকে বাসায় যেন আর না দেখি। মিমের মা বলল আচ্ছা ঠিক আছে তুমি আর রাগ করিও না। তখনই মিম সেখানে চলে আসে, আর তার পা কেটে যাওয়ার কারণে একটু কষ্ট করে হাঁটছে। মিমের মা বলে ওঠে মিম তুমি এত সময় কোথায় ছিলে? মিম বলল আসলে মা একটু ঘুরতে গিয়েছিলাম তাই। মিমের মা বলল তা এত দেরি হলো কেন? মিম বলল আসলে মা আমার পাটা একটু কেটে গিয়েছে তো তাই দেরি হলো। মিমের মা বলল পা কেটে গিয়েছে মানে কোথায়? তারপর মিমের মা সত্যিই দেখেছে মিমের পা কেটে গেছে আর তার পায়ে কাপড় বাঁধা। তা দেখে মিমের মা বলে আচ্ছা তুমি তাহলে এখন খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়ো, তোমার সাথে আমার কাল কিছু কথা আছে। মিম বলল মা কি কথা? মিমের মা বলল কালকে সকালে বলবো, এখন খেতে আসো। তারপর মিম সবার সাথে খেতে বসে, কিন্তু সেখানে রাফিকে দেখতে পারে না। তখনই মিমের বাবা বলে ওঠে রাফিকে কেন দেখছি না, ও কোথায়? মিমের মা বলল সেটা তোমার জানার দরকার নেই, আর কাল থেকে ও এখানে থাকবে না। মিমের বাবা বলল থাকবে না মানে কেন, কি হয়েছে? মিমের মা বলল সেটা তোমার পরে জানলে হবে। রাফি থাকবে না শুনে মিমও অনেক অবাক হয়, আর রাফি তো এখনো বাসায় আসেনি। মিম বলল কেন মা কি হয়েছে, কেন সে এখানে থাকবে না? তখনই মাসুদের মা বলে সেটা তুমি ভালো করেই জানো। মিম বলল কেন? মিমের মা বলল আমি খাবার খাওয়ার সময় এত কথা পছন্দ করি না। মিম সাথে সাথে চুপ হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার খাবার খেয়ে তার রুমে যায়।
অনেক সময় পর রাফি সেখান থেকে মিমদের বাসায় যায়। বাসায় যাওয়ার সাথে সাথে মিমের মা তাকে দেখতে পেয়ে বলে, রাফি তোমার আর কাল থেকে এখানে থাকার দরকার নেই। রাফি বলল, কেন মা, কি হয়েছে? মিমের মা বলল, তুমি আর আমাকে মা বলে ডাকবে না, বুঝলে, আর কালকে চলে যাবে এখান থেকে। এই কথাগুলো শুনে রাফি অনেকটা অবাক হয়ে যায়, কারণ যে তাকে এখানে থাকতে বলল আজ সেই তাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। তারপর রাফি সবকিছু মেনে নিয়ে বলে, আচ্ছা আমি কাল এখান থেকে চলে যাব, আর যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন। এই কথা বলে রাফি সেখান থেকে চলে যায়। রাফি তখনও বুঝতে পারেনি যে কেন তার সাথে এমন হচ্ছে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে তার মিমের জন্যই কি তবে সবকিছু হচ্ছে। এরপর আর সে এত কিছু না ভেবে ঘুমাতে গেল, কারণ কাল তাকে সকালে এই বাড়ি ছেড়ে যেতে হবে, আর এটাই আজ তার শেষ রাত। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে গেল, আর সাথে মিমও। তারপর মিম ঘুমিয়ে গেল, সে অনুভব করতে পারলো তার পাশে কেউ হাত দেয়। সেটা মিম স্বপ্ন মনে করলো, একটু পর অনুভব করে যে কেউ তার শরীরের কাপড় খুলছে। আর এক সময় তা সে বুঝতে পারলো মিম বিছানার পাশে থাকা টেবিলের লাইটটা জ্বালিয়ে দেখে যে তার শরীরের অর্ধেক কাপড় নেই। আর সে একটু চোখ খুলে দেখে যে সেখানে মাসুদ। মিম এটা দেখে অনেক ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া আপনি এখানে কি করছেন, আর আপনি আমার শরীর থেকে কাপড় কেন খুলছেন? মাসুদ বলল, কেন বুঝো না কি করছি? মিম বলল, মানে আজ তোমার শরীর থেকে সুখ নিব। মিম বলল, এসব কি বলছেন? মাসুদ বলল, হ্যাঁ, তোমার শরীরটা আমাকে যে পাগল করে দিচ্ছে, আমি যে আর তোমাকে আদর না করে পারছি না। মিম বলল, আমাকে ছাড়ুন, আমার ব্যথা লাগছে। মাসুদ বলল, ব্যথা লাগুক, আর কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে, এখন একটু প্র্যাকটিস করে নিলে হয় না? মিম অবাক হয়ে বলল, আমার সাথে বিয়ে মানে? মাসুদ বলল, কেন, তোমার আমার সাথে বিয়ে, আর তোমার বাবা মা আমার বাবা মাও রাজি, আসো না একটু আদর করি। মিম বলল, খবরদার আমার কাছে আসবেন না, না হলে। মাসুদ বলল, না হলে কি? রাফির সাথে রিস্কা করে ঘুরবে আর আমার বেলায় হবে না? মিম বলল, তা আপনি সব জানেন? মাসুদ বলল, জানি, আর তাই তো নিজের অধিকারটুকু নিতে আসলাম, তোমার একটু আদর করব। মিম বলল, অধিকার মানে কিসের অধিকার? মাসুদ বলল, কিসের অধিকার মানে স্বামীর অধিকার, আমার সাথে তো তোমার বিয়ে হচ্ছে। মিম বলল, আমার উপর অধিকার যদি কারো থাকে তবে সেটা হলো রাফির, আর কারো না। মাসুদ বলল, কি বললে এত বড় কথা? আজই তোমার পুরো শরীরটা আমার কাছে বিলিয়ে দিবে, বুঝলে? মিম বলল, আমার কাছে কিন্তু আসবেন না। মাসুদ বলল, আজ আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার শরীরের গ্রান যে আমাকে পাগল করে দিচ্ছে। এই বলে যেই না মাসুদ মিমের উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই মিম এমন কাজ করে যা মাসুদ ভাবতেও পারেনি। মিম ঠাস ঠাস করে মাসুদকে থাপ্পড় মারলো। মাসুদ বলল, তোমার এত বড় সাহস আমাকে থাপ্পড় মারলে? মিম বলল, এখন যদি এখান থেকে না যান কিন্তু। মাসুদ বলল, কি করবে? মিম বলল, আমি সবাইকে কিন্তু এখনই চিৎকার দিয়ে সবাইকে ডাকবো। মাসুদ বললে, তা করে কোনো লাভ নেই, তোমার সাথে তো আমার বিয়ে হবেই, আমার কিছুই হবে না। মিম বলল, আপনি কি এখন এখান থেকে যাবেন নাকি? মাসুদ বলল, চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, তবে খালি আগে বিয়েটা হোক, তারপরেই থাপ্পড়ের জবাব দিব। এই বলে মাসুদ মিমের রুম থেকে চলে গেল, আর সেও তার রুমের দরজা লাগিয়ে দিল। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে রাফিকে ভালোবাসবে, কিন্তু এদিকে রাফিও রাজি না তার ভালোবাসায়, আর মাসুদকে সে বিয়ে করতে চায় না। এর পরের দিন মিম যখনই রুম থেকে বের হয়, তখনই তার মা তাকে ডেকে বলে। মিমের মা বলল, এদিকে একটু শুনতো মা, তোর কি কিছু হয়েছে? মিম বলল, কিছু না, কি বলবে বলো। মিমের মা বলল, পরের সপ্তাহে তোর আর মাসুদের বিয়ে। মিম বলল, জানি। মিমের মা বলল, তুই কি করে জানিস? মিম বলল, কেন, তোমরা তো আমাকে তার বউ হিসাবে বলেই দিয়েছো। মিমের মা বলল, কেন, কিছু হয়েছে? মাসুদ তো অনেক ভালো ছেলে, আর তোকে জানিস অনেক ভালোবাসবে। মিম বলল, মাসুদ আমাকে না, আমার শরীরটাকে ভালোবাসে, আমি মাসুদকে বিয়ে করব না। মিমের মা বলল, কেন তুই বিয়ে করবি না? মিম বলল, কারণ আমি রাফিকে ভালোবাসি। মিমের মা বলল, কি বললি তুই? মিম বলল, আমি রাফিকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে শুধু রাফিকেই বিয়ে করব। মিমের মা বলল, তোর মাসুদকে বিয়ে করতেই হবে, ওর বাবা মাকে যে তোর বাবা কথা দিয়েছে, আর ওর মতো ভালো ছেলে তুই কোথাও পাবি না। আমেরিকায় কত বড় চাকরি করে, আর তুই বলিস রাফিকে বিয়ে করবি? মিম বলল, হ্যাঁ, আমি রাফিকে বিয়ে করব। কেন, তুমি না বলেছিলা রাফিকে দেখে তোমার কত আপনজন মনে হয়? মিমের মা বলল, আমি এত কিছু বুঝি না, আর তুই মাসুদকে যদি এসব কথা বলিস তবে কিন্তু ভালো হবে না। মিম বলল, আমি ভালো কিছু চাইও না, আমি রাফিকে বিয়ে করব। মিমের মা বলল, রাফিকে এই বাড়িতে থাকতে দিচ্ছি মানে এই না যে তুই ওকে ভালোবাসবি। তুই যদি মাসুদকে বিয়ে না করিস তবে তার বাবা মার কাছে আমাদের মান সম্মানটাই থাকবে না। মিম একটু রেগে গিয়ে বলল, আমি বললাম তো আমি রাফিকে ভালোবাসি। তখনই মিমের মা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো। তুই যদি মাসুদকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। মায়ের হাতে এমন থাপ্পড় খেয়ে মিম যেন অবাক হয়ে গেল। যেই বাবা মা তাকে কখনো তার গায়ে হাত তোলেনি, আর আজ সে তার গায়ে হাত তুললো।
মিমের মা বলল কালকেই তোর আর মাসুদের এঙ্গেজমেন্ট হবে। মিম এ কথা শুনে আর কিছু বলতে পারে না আর বলে আচ্ছা ঠিক আছে আমি মাসুদকে বিয়ে করব। মিমের মা বলে এই তো ভালো মেয়ের মতো কথা। এরপরে মিম তার রুমে আবারও চলে যায়। ঠিক সেই মুহূর্তে রাফি সেখান থেকে চলে যাচ্ছিল তার সব কিছু নিয়ে এই বাড়ি ছেড়ে। মিমের মাকে দেখে বলল আন্টি আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনারা আমার জন্য অনেক কিছু করছেন, কিছু যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। মিমের মা বলল তাহলে যাও তবে। এরপর যখনই রাফি সেখান থেকে চলে যাবে তখনই মিমের বাবা তাকে দেখতে পেয়ে বলে তুমি এখনই চলে যাচ্ছ নাকি? রাফি বলল জি স্যার। মিমের বাবা বলল আচ্ছা শোনো, তুমি যেহেতু চলে যাবে তাহলে কালকেই যাও। রাফি বলল কেন? মিমের বাবা বলল আসলে কালকে মিমের জন্মদিন তো তাই। রাফি বলল ও। মিমের বাবা বলল কালকে দিনটা না হলে থেকেই যাও। রাফি বলল আমি না থাকলে হয় না। মিমের বাবা বলল এতদিন যেহেতু ছিলে কালকে দিনটা না হয় থেকেই যাও। রাফি বলল আচ্ছা। অন্যদিকে মাসুদ এখনো মিমের উপর রেগে আছে, তার জন্য এখন এইসব সহ্য হচ্ছে না যে মিম তাকে থাপ্পড় দিয়েছে। তখনই মিমের মা মাসুদকে বলে কালকে তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে। মাসুদ বলল মানে? মিমের মা বলল কালকে মিমের জন্মদিনের অনুষ্ঠান, তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে। মাসুদ বলল সত্যি বলছেন? মিমের মা বলল কালকেই তোমাদের এঙ্গেজমেন্ট হবে, তোমার বাবা মাকেও বলছি। মাসুদ বলল আচ্ছা চাচি। মিমের মা বলল তুমি তাহলে এখন মিমকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাও। মাসুদ বলল আচ্ছা। এদিকে রাফি আজ অফিসেও যায়নি, আজ তার মনটাও ভালো নেই, তাই ছাদে এসেছে। হঠাৎ মিমের মা সেখানে এসে তাকে বলে তুমি এখনো যাওনি? রাফি বলল আসলে স্যার আমাকে বলছে কালকে দিনটা থেকে যেতে। মিমের মা বলল কেন? রাফি বলল মিমের জন্মদিন বলে তাই থাকতে বলছে। মিমের মা বলল আচ্ছা, মিমের সাথে তোমার কি সম্পর্ক? এ কথা শুনে রাফি অনেকটা অবাক হয় আর বলল কেন, তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। মিমের মা বলল কোনো সম্পর্ক থাকুক সেটা আমি চাই না, আর তুমি কালকেই চলে যাবে বুঝছো? রাফি বলল একটু পর রাফি যখন বাড়িতে আসে তখনই সে দেখতে পায় মিম মাসুদের সাথে কোথায় যেন যাচ্ছে। তারপর তারাও চলে গেল। রাফি সেদিকে নজর না দিয়ে একটু পর মাসুদের মা রাফিকে দেখে বলে এই তুমি কি রাফি? রাফি বলল জি আমি রাফি। তোমার মিমের সাথে এত কিসের কথা? রাফি বলল কোথায় কথা বললাম, কেন কিছু হয়েছে? তাহলে কাল রাতে মিমের সাথে রিস্কায় কেন ঘুরছিলে? রাফি বলল আপনি কি করে জানলেন এসব? তা তুমি কি ভেবেছো আমরা কিছুই জানি না? শোনো, মিমের সাথে আর যেন ভুলেও তোমাকে না দেখি, কারণ মিম আমার ছেলের বউ বুঝছো? রাফি বলল ছেলের বউ মানে? মিম আবার কবে বিয়ে করলো? তা সময় হলেই দেখতে পারবে, কারণ তাদের কিছুদিন পরেই বিয়ে হবে বুঝলে? রাফি বলল বুঝলাম, কিন্তু আপনি এসব আমাকে কেন বলছেন? কারণ আমি চাই না আমার ছেলের বউ অন্য কারোর সাথে কথা বলুক বা ঘুরুক। রাফি বলল আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে। এরপর মাসুদের মা সেখান থেকে চলে গেল। রাফি ভাবতে থাকলো এসব কি হচ্ছে। কালকে মিম তাকে তার ভালোবাসার কথা বলল, আর আজ সে মাসুদের সাথে বাইরে গেল, আর এখন মাসুদের মা বলে যে তার সাথে মিমের বিয়ে। তাহলে কি মিম তাকে এমনি বলছিল সে তাকে ভালোবাসে? সে মিমকে কখনোই ভালোবাসেনি, কিন্তু এখন যেন মিমের উপর তার দুর্বলতা হচ্ছে। এদিকে মিমকে নিয়ে মাসুদ বাইরে গিয়েছে। গাড়িতে বসে থাকা অবস্থায় মাসুদ বারবার শুধু তার শরীরের পিছনে খারাপভাবে হাত দিচ্ছে, আর মিমও এতে কিছু না বলে চুপচাপ বসে আছে আর সহ্য করছে। এরপর মাসুদ তাকে হাসতে হাসতে বলল খুব তো কালকে রাতে চোর দিয়েছিলে, এখন কি হলো? মিম নিশ্চুপ। মাসুদ বলল কতই না এমন ভালোবাসা দেখলাম, আসলে তুমি কোথায় আর ও কোথায়? শুধু শুধু কালকে রাতে মুডটা নষ্ট করে দিলে, দুজনে একটু মজাই নিতাম। মিম কান্নার স্বরে বলল আমার এসব ভালো লাগছে না। মাসুদ বলল একটুও তো ভালো লাগে না, কাল আগে এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর না হয় দেখা যাবে। যাই হোক আমাকে তো তোমার বিয়ে করতে হবে। এরপর মাসুদ একটা জায়গায় থামলো, দেখতে পারে যে আর কয়েকজন দেখে বলে আরে মাসুদ কেমন আছিস? আরে বন্ধু কেমন আছিস? কবে দেশে আসলি? মাসুদ বলল এই তো 1 সপ্তাহ হবে। তোরা কেমন আছিস? অনেক ভালো আছি মামা। তা তোর গাড়িতে ওটা কে? মাসুদ বলল ওটা আমার হবু বউ। হবু বউ মানে? একটু টেস্ট করে দেখিস নেই? মানে তুই আবার এসব না করে হবু বউ করবি নাকি? মাসুদ একটু হাসি দিয়ে বলল কি যে বলিস, এসব হলো আমার কাছে টিস্যু পেপার, ব্যবহার করা হলেই ফেলে দিব। তারপর ওই ছেলেগুলো বলে মামা এই মালটারে কিছুদিন আগে দেখছিলাম শপিং মলে, কিন্তু একটা ছেলে ওর সাথে ছিল, কিছু বলতে পারিনি। তবে যাক, এখন তুই আগে নে, তারপর না হয় আমাদেরকে একটু দিস। মাসুদ একটু হাসি দিয়ে বলল দিব সমস্যা নেই। এভাবে মাসুদ ওদের সাথে অনেক সময় ধরে কথা বললে মিম গাড়ির জানালা দিয়ে দেখে যে এরা সেই দিনে সেই খারাপ ছেলেগুলো যারা শপিং মলে মিমের সাথে খারাপ কথা বলছিল। একটু পর মাসুদ মিমের কাছে এলো। মিম তাকে বলে ওই ছেলেগুলো কারা ছিল? মাসুদ বলল কেন, আমার বন্ধু। মিম বলল ওরা তোমার বন্ধু কি করে হলো? আর
তাদের সাথে তুমি কেন কথা বলবে? মাসুদ বলল সেটা আমার ব্যাপার, তোমার এত মাথা না ঘামালেও চলবে। মিম বলল না এমনি বললাম। মাসুদ বলল এই চলো না একটা হোস্টেলের থেকে একটু ঘুরে আসি, তোমাকে মানে আজ যা দেখতে লাগছে না কি আর বলি, সামলানোই যাচ্ছে না, চলো না, বেশি না 1 ঘন্টা মাত্র প্লিজ। মিম নিশ্চুপ। মাসুদ বলল এমন চুপ করে থাকলে কি হবে, বুঝছি তুমি এভাবে শুনবে না তাই তো, আচ্ছা হোক, আমারও সময় হোক, আসছে। এই বলে মাসুদ অনেকটা রাগ হয়ে আবারও মিমদের বাড়িতে চলে আসলো। আর এদিকে রাফিও মিমদের বাসা থেকে বের হয়ে বাইরে আসছে। তখন মাসুদ রাফিকে গাড়ি বাড়িতে ঢুকানোর জন্য বলে এই তাড়াতাড়ি মেন দরজাটা খুলতো। তারপর রাফি দরজাটা খুলে দিল। মাসুদ গাড়ি তাদের বাড়ির ভিতর ঢুকায়। আর গাড়ির ভিতরে যাওয়ার সময় রাফি মিমকে এক নজর দেখে আর মিমও রাফিকে দেখে। তারপর রাফি আবারও বাইরে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। রাফি নিজেও জানে না সে কি সত্যি মিমকে ভালোবাসে। তারপর রাফি বাইরে আসার পর বাজার দিয়ে হাঁটছে, তখনই তার সামনে একটা অনেক বড় খেলনার দোকান দেখতে পেল। তারপর সে দেখতে পেল যে সেই খেলনার দোকানে অনেক বড় একটা টেডি বিয়ার পুতুল সাজানো। আর সাথে সাথে রাফির মনে পড়ে গেল যে আজ মিমের জন্মদিন। আর তার আবারও মনে পড়ে গেল ছোটবেলায় রাফি ঋতুর জন্মদিনে একবার একটা টেডি বিয়ার নিয়ে গিয়েছিল, আর তা দেখে ঋতু ভীষণ খুশি হয়েছিল। এরপর রাফির আবারও মনে পড়লো ঋতুকে যদি আবারও সেই উপহারটা দিতে পারতো তবে হয়তো আজ সেই ভালোবাসা পেত। তবে সেই রঙিন চিরকুটে তার পাশে একটা টকটকে লাল গোলাপ লাগিয়ে দিল। তারপর সেটা নিয়ে পাশের একটা পার্কে বসে আছে রাফি। আজ সে তার ভালোবাসার মানুষটাকে তার ভালোবাসার কথা বলবে। ওইদিকে একটু পর সন্ধ্যা হয়ে গেল আর রাফি মিমের জন্য উপহার নিয়ে হাঁটা শুরু করলো। মনের অজান্তে সে যেন কখন মিমকে ভালোবাসি ফেলছে তা সে নিজেও জানে না। হয়তোবা মাসুদের সাথে তার হাত ধরে চলা রাফি আর আটকে রাখতে পারেনি। হয়তো এই জন্যই আবারও 8 বছর পর ঋতুর মতোই মিমকে রাফি তার ভালোবাসার কথা বলতে চায়। এই জন্যই আবারও একটু পর রাফি মিমের বাড়িতে পৌঁছে যায়। পরনে অনেক সাধারণ একটা সাদা শার্ট, তাছাড়া আর কিছুই নেই। পুরো বাড়িতে যেন বিশাল উৎসব, পুরো বাড়িটাই সাজানো যেন বিশাল কোনো আয়োজন। একটু সময়ের মাঝে পুরো বাড়ি ভর্তি মানুষ জমা হলো। যাই হোক, বড়লোক একমাত্র মেয়ে বলে কথা। সবাই মিমকে অনেক দামি দামি গিফট দিচ্ছে, শুধু রাফি মনে হয় সবচেয়ে কম দামি গিফট দিয়েছে। পরে মিম সবার সামনে আসলো, তার পরনে সাদা রঙের সিল্কের ফেক, দেখে যেন পুরাই পরি মনে হচ্ছে। আর এত সুন্দর দেখতে লাগছে যা বলার বাইরে। সবাই মিমের সাথে কথা বলতে ব্যস্ত, কিন্তু সে আমার সাথে কথা বলছে না আর আমাকে দেখেও না দেখার ভান করছে। পুরো বাড়িটা এক নতুন সাজে সজ্জিত হলো। তখন সেই অনুষ্ঠানে গানের আয়োজন করা হলো আর তাতে 1-2 জন গায়কও গান গায়। আর এক পর্যায়ে বাকি অতিথিরা গান গাইতে অংশ নেয় আর সবাই তাদের প্রিয় গানটি সেখানে গায়। হঠাৎ রাফিকে একজন গান গাওয়ার জন্য জোর করে সবার সামনে পাঠিয়ে দেয়। রাফি তখন কি করবে তা সে বুঝতে পারছে না, কারণ সে আগে গান গাইতে পারতো, কিন্তু গত 8 বছর ধরে তার জীবন থেকে গান শব্দটাই মুছে গিয়েছে। তখন সবার সামনে যাওয়ার পর রাফি কি করবে তা সে নিজেও বুঝতে পারে না। তখন মিম তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। তখন রাফি তার সেই 8 বছর আগের গাওয়া গানটিই গায়। আমার সকল অভিযোগ তুমি, তোমার মুখের মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার বাজে তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গান অযথা কত স্বপ্ন বনে আছে, আমার হাতের আঙ্গুলের ভাঁজে তোমায় নিয়ে কত ক্যাব্য রটে, ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে আমি তোমাকে কতটা ভালোবাসি। আসো আবার কাছে, হাতটা ধরো পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। সবাই রাফির গান গাওয়া শুনে তার দিকে তাকিয়ে থাকলো কিছু সময়, কারণ এত সুন্দর গান কেউ গাইতে পারেনি। আর সবাই হাততালি দিতে থাকলো, কিন্তু মিম যেন তার এত ভালো গাওয়া গানটাও শুনে মনমরা হয়ে বসে। এরপর মাসুদ আসলো আর মিমের বাবাও এলো সেখানে মাসুদের বাবাও মাত্র এসেছে। মিমের বাবা বলল, আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? সবাই একসাথে অতি আগ্রহে বলল, হ্যাঁ, আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন আর আজ আমি আমার একমাত্র মেয়ের সাথে আমার বড় ভাইয়ের একমাত্র ছেলের সাথে এঙ্গেজমেন্ট হবে আর তাদের কিছুদিন পর বিয়েও হবে। এ কথা শুনে যেন রাফি পুরো আকাশ থেকে পড়ল। মিমের এঙ্গেজমেন্ট আজ হবে মানে এখন সে কি করবে কিছুতেই বুঝতে পারছে না, কারণ সে তার ভালোবাসার কথা এখনো মিমকে বলতে পারেনি। এদিকে এসব ভাবতে ভাবতে রাফি দেখে যে মাসুদ একটা দামি হীরের আংটি মিমের হাতের আঙ্গুলে পরাচ্ছে। আর রাফি কিছু বুঝে ওঠার আগেই মিমের এঙ্গেজমেন্ট হয়ে গেল। আর সকলে হাততালির মধ্যে দিয়ে সবাই তাদের এঙ্গেজমেন্ট হতে দেখলো। এদিকে রাফি তা শুধু নীরব হয়ে দেখছে, কি হলো এসব। সে কি তবে এবারও তার ভালোবাসার কথাটা মিমকে বলতে পারলো না। আজ রাফি ছাড়া সবাই অনেক হাসি খুশি, কারণ আর কিছুদিনই পর তাদের বিয়ে হবে। তারপর মিম তার জন্মদিনের কেক কাটলো, এক এক করে সবাই তাকে কেক খাওয়াই দিল, এমনকি মাসুদও। মিম একবার শুধু রাফির দিকে তাকায়, আবার তার চোখ নিচে নামায়। রাফি শুধু এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। এরপর সবাই
অনেক আনন্দ করছে আর রাফি তাদের মাঝে একপাশে চুপ হয়ে বসে আছে। সে এখন কি করবে? মিম তাকে তার মনের কথাটা বলার সময়ও দিল না। অনেক রাত হয়ে গেল, দেখতে দেখতে আজ তার সত্যি কেউ নেই, সবাই আজ তার আবারও পর, এমনকি মিমও আজ। এরপর রাফি তখন সেখান থেকে যখনই যাবে তখনই রাফি দেখতে পায় পাশের রুমে মাসুদ মিমের সাথে ঠোঁটে কিস করছে, তাকে জড়িয়ে ধরে আর মিমও তাতে সাড়া দিচ্ছে এবং এক পর্যায়ে মাসুদ মিমকে আরো কিস করতে থাকে। তখন রাফি আর সহ্য না করতে পেরে মাসুদকে এক ধাক্কা দিয়ে তার মুখে একটা জোরে ঘুষি মারে আর মাসুদ সেখানেই পড়ে যায়। এসব দেখে মিম অবাক হয়ে বলে, এসব কি হচ্ছে? তুমি ওকে মারলে কেন? তখনই রাফি মিমের হাতটা শক্ত করে ধরে বলে, রাফি মিমকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি কিন্তু আজ আমি বলতে বাধ্য হলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ মিম। তখনই মিম রাফিকে কষিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা চড় মারে। লজ্জা করে না বেয়াদব ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরছিস? এত বড় সাহস তোর? রাফি বলল, মিম আমি তোমাকে ভালোবাসি। তারপর মিম ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় মারে। তুই কোন সাহসে এ কথা বলিস? কুত্তার বাচ্চা, তোর সাথে আমার কোন দিক দিয়ে যায়? রাফি মিমের কাছে পরপর চড় খাওয়ার পর নিস্তব্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, এখানে সমাপ্তি হলো সিজন 2। তো সিজন 3 আসতে অনেক লেট হইব, তো আপনারা একটু ধৈর্য রাখেন। সিজন 3 যবে আসবো আমি তবেই রিলিজ করে দিন। তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব